আমাদের স্ট্র্যাটেজি এরকম হবে যে আমরা সেই চ্যাপ্টারগুলোকে আগে হিট করব যেই চ্যাপ্টারগুলো দুদিকেই কমন রয়েছে। সেই কারণে আমি হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বৈঠকি এডুকেশন ইনস্টিটিউশন। তোমরা জানো এই সপ্তাহের মধ্যেই কিন্তু আমরা একটা নোটিফিকেশান পেতে চলেছি নতুন এসএসসির, এবং সেখানে কিন্তু আমরা সকলেই বসার সুযোগ পাবো। আমরা স্টুডেন্টরা সবাই আমরা বসার সুযোগ পাবো, নতুনরা। সুতরাং এখনও সময় নষ্ট না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে বৈঠকি এডুকেশন ইনস্টিটিউশনের কোর্স পারচেস করো এবং সঙ্গে সঙ্গে প্রিপারেশন শুরু করো। যত দেরি করবে ততই তোমাদের দেরি হয়ে যাবে, কারণ এই অপরচুনিটি কিন্তু জীবনে একবারই আসে। আজকে তোমাদের যেই টপিকটা পড়াবো সেটা হচ্ছে ম্যামালিয়ান রিপ্রোডাক্টিভ বায়োলজি, এবং ম্যামালিয়ান রিপ্রোডাক্টিভ বায়োলজির মেল এবং ফিমেল দুটো পার্টে পড়ানো যেতে পারে। মেল পার্টটা আমি আজকে পুরো কভার করার চেষ্টা করব এবং শেষ করব, কিন্তু ফিমেল পার্টটা একদিনে সম্ভব নয়, কারণ ফিমেল পার্টটা হিউজ। আমি এই টপিকটা কেন বেছে নিয়েছি তার কিছু কারণ রয়েছে, সেই কারণগুলো আমি বলে দিই। প্রথম কারণ হচ্ছে এইটা পিএসসি এবং এসএলএসটির একটা ওভারল্যাপ চ্যাপ্টার। দুই, এটা হচ্ছে গিয়ে জুলজি এবং ফিজিওলজিরও একটা ওভারল্যাপিং চ্যাপ্টার। সুতরাং আমাদের স্ট্র্যাটেজি এরকম হবে যে আমরা সেই চ্যাপ্টারগুলোকে আগে হিট করব যেই চ্যাপ্টারগুলো দুদিকেই কমন রয়েছে। সেই কারণে আমি এর আগে 3টে সিরিজ আমি ক্লাসগুলো সিরিজে নিচ্ছি। তোমরা যদি দেখে থাকো রিপ্রোডাকশন ইন অ্যাঞ্জিওস্পার্ম অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের রিপ্রোডাকশন, আমি কিন্তু 3টে ক্লাস নিয়েছি এবং সেখান থেকে কিন্তু এইগুলো হট টপিক, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এবং একইভাবে আজকে আমি যেই টপিকটা শুরু করতে চলেছি রিপ্রোডাকশন ইন ম্যামাল অর্থাৎ স্তন্যপায়ীর মধ্যে যে রিপ্রোডাকশন বা প্রজনন, সেটা আমি পড়াবো এবং এইগুলো কিন্তু অনেক জায়গায় ওভারল্যাপ রয়েছে। সুতরাং এইগুলো দিয়ে আমরা আগে শুরু করার চেষ্টা করব। মাইনর টপিকগুলো আমরা যত শেষের দিকে এগোতে থাকবো সেই সময় আমরা করাবো। আচ্ছা, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়ানোর আগে আমি কিছু বেসিক কনসেপ্ট দিয়ে নিই। সেটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন কাকে বলে। সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে সিম্পল কিছুই না, ফিউশন অফ অপোজিট গ্যামেট। অপোজিট মানে মেল অ্যান্ড ফিমেল গ্যামেট, ঠিক আছে? এই দুটো অপোজিট গ্যামেটের ফিউশনকেই বলা হয় সেক্সুয়াল রিপ্রোডাকশন। এবার এই ফিউশনটা হবে বা ফার্টিলাইজেশনটা হবে এইখানে, যে ফার্টিলাইজেশনটা কোথায় হচ্ছে তার স্পটের ওপর ভিত্তি করে, তার লোকেশনের ওপর ভিত্তি করে এটাকে আমরা ব্রডলি দুভাগে ভাগ করি। যদি এই ফার্টিলাইজেশনটা যদি ফিমেল বডির ভেতরে হয়, তবে ফিমেল বডির ভেতরে যদি ফার্টিলাইজেশনটা হয় তবে সেটাকে বলা হবে ইন্টারনাল ফার্টিলাইজেশন। আচ্ছা, যদি সেই ফার্টিলাইজেশনটা ফিমেল বডির বাইরে অর্থাৎ এনভায়রনমেন্টের মধ্যে হয় তাহলে সেটাকে বলা হবে এক্সটার্নাল ফার্টিলাইজেশন। ঠিক আছে? দু ধরনের ফার্টিলাইজেশনের কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা জানবো এবং তার কিছু এক্সাম্পল চলো দেখে নেওয়া যাক। প্রথমে এক্সাম্পল দেখা যাক। এই মাছটাকে তো তোমরা সবাই চেনো, এটাকে ক্লাউন ফিশ বলা হয়, এবং একটা বিখ্যাত ইংলিশ মুভি রয়েছে ফাইন্ডিং নিমোর যে মেন ক্যারেক্টার, সেই ক্ষেত্রে এই মাছটা তোমরা দেখেইছো। এই মাছটা দেখো প্রচুর ডিম পেড়েছে এবং এই বোথ প্যারেন্ট এটাকে কেয়ার করার চেষ্টা করছে যাতে বাইরে থেকে কোনো প্রেডেটর বা কোনো শিকারি এসে নষ্ট না করে দেয়। ঠিক আছে? সেকেন্ড একটা উদাহরণ দেখো এক্ষেত্রে, এবং সেই এগগুলোর ফার্টিলাইজেশন কিন্তু ফিমেল বডির বাইরেই হয়েছে। সেকেন্ড একটা উদাহরণ দেখো, ফ্রগের ক্ষেত্রে কি হচ্ছে, ফিমেল ফ্রগটার ওপর মেল ফ্রগটা মাউন্টিং করেছে। এই পজিশনটার একটা নাম রয়েছে, এই পজিশন থেকেও কোশ্চেন আসতে পারে। এই যে ফিমেল ফ্রগের ওপর মেল ফ্রগ চেপেছে, এইটাকে বলা হয় মাউন্টিং। আর এই ফার্টিলাইজেশনের সময় এই রিপ্রোডাকশনের যে যৌন যে মেলামেশা, সেটার একটা স্পেসিফিক নাম রয়েছে, বৈজ্ঞানিক নাম রয়েছে, এটাকে বলা হয় কপুলেশন। অর্থাৎ কপুলেশনের সময় মেল অর্গানিজমটা বা মেল যে প্রাণীটা, পুরুষ প্রাণীটা ফিমেলের ওপর মাউন্টিং করে এবং ফিমেল প্রাণীটা একটা নির্দিষ্ট পজিশনে আসে, সেই পজিশনটারও একটা নাম রয়েছে। মেলটা মাউন্টিং করে যেমন, ফিমেলটাকে বলা হয় লর্ডোসিস। কিছু বইতে তুমি দেখবে ওগুলোকে রিসেপটিভ লর্ডোসিস লেখা থাকে, কিছু ক্ষেত্রে লর্ডোসিস লেখা থাকে। মূল বক্তব্যটা হচ্ছে এই। আচ্ছা, আর এই ক্ষেত্রে মাছের ক্ষেত্রে তো মাউন্টিং করে না, একটা ফিমেলের ওপর মেলটা এরকম মাউন্ট করতে পারে না। সুতরাং এই ক্ষেত্রে কি হয়, ফিমেলটা প্রথমে এগ লে করে, ডিমটা ছেড়ে দেয়,
তার ওপর মেলটা স্পাম ছাড়ে। এই ঘটনাটারও একটা নাম রয়েছে, এটাকে বলা হয় স্পোর্টিং। ঠিক আছে, আচ্ছা, এবার মেল ফিমেল এদের ক্ষেত্রে পুরো ফার্টিলাইজেশনটা অর্থাৎ মেল ফিমেল গ্যামেটের ফিউশনটা শরীরের বাইরে, ফিমেল বডির বাইরে এবং এনভায়রনমেন্ট হচ্ছে। এবার দেখে নেওয়া যাক ফিমেল বডির ভেতরে কোথায় হয়। এইগুলো হচ্ছে একটু হায়ার ট্যাক্সা, এইগুলো হচ্ছে একটু লোয়ার ট্যাক্সা, এগুলো হচ্ছে ফিশ, অ্যাম্ফিবিয়া। আর একটু যখন হায়ার ট্যাক্সায় আমরা বার্ডসে আসবো বা এভিসে আসবো, সেক্ষেত্রে দেখবো কি এটা একটা পাখি, এটা আমাদের গ্রাম বাংলার পাখি, এটাকে বলা হয় বাঁশপাতি। নাম মনে রাখতে হবে না, জাস্ট আমি একটা র্যান্ডম উদাহরণ দিয়েছি, এটাকে গ্রিন বি ইটার বলা হয়, গ্রিন বি ইটার বা বাঁশপাতি বলা হয়। এক্ষেত্রে দেখো এই ফিমেলটার ওপর মেলটা মাউন্ট করেছে এবং যখন মেলটা তার স্পার্ম ডোনেট করবে তখন সেটা ফিমেলের বডিতে ঢুকে যাবে এবং ফার্টিলাইজেশনটা ফিমেলের বডির ভেতরে হবে। ঠিক আছে, যেহেতু এটা ভেতরে হচ্ছে সুতরাং এটা একটা ফিমেল ইন্টারনাল ফার্টিলাইজেশনের একটা উদাহরণ। আরেকটা উদাহরণ দেখো আরেকটু হায়ার ট্যাক্সা, এটা হচ্ছে সজারু বা পর্কুপাইন। পর্কুপাইনের ক্ষেত্রেও দেখো ফিমেল, এদের শরীরে প্রচণ্ড কাটা রয়েছে, তবুও দেখো ফিমেলটা লর্ডোসিসে আসতে পেরেছে বলেই মেলটা তার উপর মাউন্ট করতে পেরেছে, অর্থাৎ ফিমেলটা রিসেপটিভ হয়েছে বলেই মেলটাকে অ্যালাউ করেছে। এবং এদের ক্ষেত্রে ফার্টিলাইজেশনটা ফিমেল বডির ভেতরেই, অর্থাৎ ফিমেল পর্কুপাইন বা ফিমেল সজারু, মেয়ে সজারুটার শরীরের ভেতরে হবে, সুতরাং এটা ইন্টারনাল ফার্টিলাইজেশন। ঠিক আছে, এইবার এইগুলো বললাম, এগুলো বলার কিছু বৈশিষ্ট্যগুলো বিশেষ ইম্পর্টেন্ট। উদাহরণ তো অনেকই রয়েছে, বৈশিষ্ট্যটা একটুখানি তোমরা যদি বিবেচনা করে দেখো তাহলে দেখবে যারা এক্সটার্নাল ফার্টিলাইজেশন করে, অর্থাৎ যাদের ফার্টিলাইজেশনটা অর্থাৎ মেল ফিমেল গ্যামেটের ফিউশনটা শরীরের বাইরে হয়, তারা কিন্তু প্রচুর প্রচুর সংখ্যায় অফস্প্রিং তৈরি করে। এবং শুধু অফস্প্রিং প্রচুর তৈরি করে তা নয়, তারা কিন্তু প্যারেন্টাল কেয়ারও দেয় না, অর্থাৎ মা বাবা সেই বাচ্চাগুলোকে খুব একটা যত্নশীল নয় বড় করার ক্ষেত্রে। তাহলে এখান থেকে দুখানা আমরা ক্যারেক্টার পেলাম। এই জিনিসগুলো ইকোলজি যখন পড়বে, আর সিলেকশন, কে সিলেকশন, এখানে এই ব্যাপারগুলো ডিটেলে রয়েছে, আমি একটা ওভারঅল আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। তাহলে এখানে ক্যারেক্টারিস্টিক্স কি? ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এখানে এরা নিউমেরাস অফস্প্রিং তৈরি করবে। আর দুই, এরা প্যারেন্টাল কেয়ার এদের মধ্যে খুব একটা দেখা যায় না, অর্থাৎ লেস অর নো প্যারেন্টাল কেয়ার, রাইট? কিন্তু তোমরা যখন ইন্টারনাল ফার্টিলাইজেশনের ক্ষেত্রে দেখবে, ইন্টারনাল ফার্টিলাইজেশনের ক্ষেত্রে পাখি বা আমরাও ইন্টারনাল ফার্টিলাইজেশন করি, আমাদের ক্ষেত্রে অফস্প্রিং কিন্তু প্রচুর শয়ে বা হাজারে হাজারে তৈরি হয় না। আমরা এক দুই, যেমন পাখির ক্ষেত্রে একটা দুটো, খুব রেয়ার 3টে ডিম পারে। ঠিক আছে, সুতরাং এরা লেস অফস্প্রিং তৈরি করে, কিন্তু বাচ্চাগুলোকে কিন্তু একদম বার্ধক্য অবধি বড় করে নিয়ে যায়, অর্থাৎ এরাদের প্রজাতি যাতে প্রবাহমানতা অক্ষুণ্ণ থাকে সেই দিক থেকে এরা অন্য একটা পদ্ধতি নিয়েছে। এরা কি করে, এরা বেশি বাচ্চা তৈরি করে না, এরা কম সংখ্যায়, এরা কোয়ান্টিটি দেখে না, এরা কোয়ালিটিতে দেখে। কম সংখ্যায় অফস্প্রিং তৈরি করবে কিন্তু প্যারেন্টাল কেয়ার দেবে। ঠিক আছে, তাহলে এদের লেস অফস্প্রিং তৈরি হয়, লেস অফস্প্রিংটাকে আমি নিচেই লিখি। অফস্প্রিং তৈরি করে এবং মোর প্যারেন্টাল কেয়ার, এরা যেরকম অফস্প্রিংয়ের সংখ্যা কমিয়ে দিয়েছে, এরা প্যারেন্টাল কেয়ার অর্থাৎ মা বাবার যত্ন এরা বেশি দেয়, মোর প্যারেন্টাল কেয়ার। ওকে, আচ্ছা, এইবার যারা, আমাদের তো ইন্টারেস্ট হচ্ছে ম্যামালিয়ান রিপ্রোডাকশন, সুতরাং ইন্টারনাল ফার্টিলাইজেশনের ওপরেই আমরা বেশি ফোকাস করব। এবার ইন্টারনাল ফার্টিলাইজেশনটাকেও কিন্তু দুভাগে ভাগ করা যায়, অর্থাৎ ফার্টিলাইজেশনটা ফিমেল বডির ভেতরে হচ্ছে, কিন্তু যে অফস্প্রিংটা কিভাবে ডেলিভারি হচ্ছে বা কিভাবে পার্চুরেশন হচ্ছে তার উপর নির্ভর করে দুভাগে ভাগ করা যায়। কি কি? ইন্টারনাল ফার্টিলাইজেশনে যারা ডিম পারবে, অর্থাৎ যারা ফার্টিলাইজেশনের পর বাচ্চাটাকে মায়ের শরীরের ভেতর বড় করবে না, অর্থাৎ ডিম পেড়ে দেবে এবং একটা ক্যালসিয়ামের খোলার মধ্যে ম্যাচুরেশন হবে, তাদেরকে বলা হয় ভিভিপেরাস। একটা দেখো মুরগি, হাঁস, সমস্ত ম্যাক্সিমাম পাখি এই পদ্ধতি অবলম্বন করে। আর একটা হচ্ছে ভিভিপেরাস, অর্থাৎ এর মধ্যে অনলি ম্যামালসরা পড়ে, এর মধ্যে অনলি ম্যামালস।
এর মধ্যে অনলি ম্যামালস পড়ে। কিছু ব্যতিক্রম আছে ম্যামালস, যেরকম প্ল্যাটিপাস, এগুলো ব্যতিক্রম রয়েছে, সেগুলো আমরা যখন ট্যাক্সোনমি পড়াবো তখন ওই ডিটেলে আলোচনা করব। থেরিয়া, প্রোটোথেরিয়া কিছু ব্যাপার রয়েছে, মার্সুপিয়াল। মোটামুটি একটা ওভারঅল এখন আইডিয়া জেনে নাও যে ম্যামালসদের ক্ষেত্রে বাচ্চাগুলো তাদের ইউটেরাস বা গর্ভের মধ্যে বড় করে। এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, দেখছো একটা টুইন, এটা একটা টুইন, একটা টুইনের উদাহরণ দিয়েছি। তো এরা ভিভিপ্যারাস। এইবার আমাদের ক্ষেত্রে অনেকগুলো স্টেপ, মোটামুটি 5খানা স্টেপের মাধ্যমে একটা অফস্প্রিং ভূমিষ্ঠ হয়, অর্থাৎ একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়। কিন্তু যাদের ক্ষেত্রে ভিভিপ্যারাস, যারা ডিম পারে, তাদের ক্ষেত্রে কিন্তু অতগুলো স্টেপ নেই, মাঝখানে অনেকগুলো স্টেপ অমিট হয়ে যায়। আমরা আপাতত ভিভিপ্যারাস যারা, অর্থাৎ যারা বাংলায় বলা হয় জরায়ুজ, অর্থাৎ জরায়ু থেকে জাত, সেই জরায়ুজের ক্ষেত্রে আমরা 5খানা স্টেপ একটু দেখে নিই। স্টেপগুলো হলো, প্রথম স্টেপ, ফার্স্ট স্টেপ কী হবে? ফার্স্ট স্টেপ হচ্ছে যখন তৈরি হতে হবে, অর্থাৎ যখন ফার্টিলাইজেশন হবে, ফার্টিলাইজেশন হওয়ার আগে কি, আমি সেক্সুয়াল রিপ্রোডাকশনের ডেফিনেশনেই বললাম যে অপোজিট গ্যামেটের ফিউশন, অর্থাৎ গ্যামেট তৈরি হতে হবে। তো সুতরাং ফার্স্ট স্টেপ হচ্ছে গ্যামেট তৈরি করা। আর এই গ্যামেট তৈরি করার যে স্টেপ, সেটাকে বলা হবে গ্যামেটোজেনেসিস, GMETO, গ্যামেটো জেনেসিস। জেনেসিস মানে কোনো কিছু তৈরি হওয়া। জেনেসিস কথাটা তোমরা বায়োলজিতে অনেকবার পাবে। 2, গ্যামেট তৈরি হয়ে গেল। এবার গ্যামেট দুটোর ফিউশন হবে। সেই ফিউশন হওয়ার প্রসেসটাকে বলা হয় ফার্টিলাইজেশন। 3, ম্যামালদের ক্ষেত্রে, যেহেতু আমি বলছি যাদের ক্ষেত্রে ভিভিপ্যারাস, তাদের ক্ষেত্রে ফার্টিলাইজেশন হওয়ার পরে তো এরকম ঘটনাটা ঘটতেই পারে যে জাইগোটটা তৈরি হলো, যে ইউনিফাইড যে অপোজিট গ্যামেট ফিউশনের ফলে যে সেলটা তৈরি হলো, সেই সেলটা তো শরীরের বাইরে বেরিয়ে আসতে পারে ইউটেরাসের মাধ্যমে, হ্যাঁ, বা ভ্যাজাইনার মাধ্যমে শরীরের বাইরে চলে আসতে পারে। সুতরাং সেটাকে আটকাতে হবে, অর্থাৎ তাকে কোনো জায়গায় একটা বপন করতে হবে। ঠিক আছে, সুতরাং এই বপন করার যে টেকনিক, সেইটাকে বলা হবে ইমপ্লান্টেশন। অর্থাৎ ইমপ্লান্টেশনের মাধ্যমে কি হবে, যে নতুন যে বেবিটা তৈরি হচ্ছে অ্যাজ আ সিঙ্গেল সেল বা মডুলা ব্লাস্টুলা, যেই স্টেপেই বলো, সেই স্টেপটা ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম, অর্থাৎ জরায়ুর অন্তঃগাত্রে সেটা প্রথিত হবে, সেটাকে বলা হয় ইমপ্লান্টেশন। 4, এবার বাচ্চাটা বড় হবে। বাচ্চাটা বড় হতে বিভিন্ন ম্যামালসের ক্ষেত্রে বিভিন্ন সময় লাগে, মানুষের ক্ষেত্রে আমরা সবাই জানি 9 মাস 10 দিনের মতন লাগে। সবচেয়ে লংগেস্ট যে সময় যে নেয়, সেটা হচ্ছে এলিফ্যান্ট প্রায় প্রায়, এবং এটা সবচেয়ে লংগেস্ট ম্যামালদের মধ্যে, বেঁচে থাকা যতগুলো ম্যামালস রয়েছে, কারণ যারা ফসিলাইজড হয়ে গেছে, মারা গেছে, তাদেরটা তো আর জানা সম্ভব নয়। এদের ক্ষেত্রে 22 মাস মানে মোটামুটি ধরে নাও প্রায় 2 বছর ধরে একটা এলিফ্যান্ট বেবি তার মায়ের গর্ভে বড় হতে থাকে। মানুষের ক্ষেত্রে 9 মাস 10 দিন। আর এই বড় হওয়ার যে 9 মাস 10 দিন বলছি বা 22 মাস ধরে যে বড় হওয়ার প্রসেসটা, সেটা একটা নাম রয়েছে, এটাকে বলা হয় জেস্টেশন পিরিয়ড। মানুষের ক্ষেত্রে আবার আমরা কতগুলো মাসে এগুলোকে ভাগ করি, সেগুলোকে ট্রাইমেস্টার বলা হয়, এগুলো মেডিকেল টার্ম। ঠিক আছে, এগুলো নিয়ে বিশেষ আমি যাচ্ছি না। আর সবচেয়ে লাস্ট, যেটা স্বাভাবিকভাবে যদি ভূমিষ্ঠ হয়, তাহলে সেই সন্তানের প্রসব হয়। এই প্রসব হওয়া বা আমরা ডেলিভারি বলি কথায় কথায়, সেটার একটা সাইন্টিফিক টার্ম রয়েছে, সেটাকে বলা হয় পার্চুরেশন। ঠিক আছে, এই 5টা স্টেপের মাধ্যমে একটা ভিভিপ্যারাস বা জরায়ুজ প্রাণী ভূমিষ্ঠ হয়। কিন্তু ওভিপ্যারাস যারা অন্ডজ, অর্থাৎ যারা ডিম পারে, তাদের ক্ষেত্রে গ্যামেটোজেনেসিস হয়, ফার্টিলাইজেশন হয়, কিন্তু ইমপ্লান্টেশন হয় না। এর পর থেকেই যে এটা শুরু হয় কি, এর পরের স্টেপগুলো, এর পরের থেকে কি হয়, ওরা এগগুলো ম্যাচিওর করে এবং এগগুলোকে একটা ক্যালসিয়াম কোটিংয়ের মাধ্যমে সেটাকে কোটিং বা আবরণ তৈরি করে সেটা শরীরের বাইরে বার করে দেয়, এবং পুরো বাকি রাস্তাটা বা বাকি যে ম্যাচুরেশন বা পরিণত প্রাপ্তিটা বা জেস্টেশন, যেটাই বলো না কেন, সেটা শরীরের বাইরে হতে থাকে। ঠিক আছে,
আচ্ছা, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এইবার আমরা ম্যামালদের রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়াবো, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা যেটাকে করব সেটা হচ্ছে হিউম্যান অবশ্যই। সুতরাং আমি যতগুলো এখানে মডেল ব্যবহার করেছি হিউম্যানই হিসেবে দেখতে পারবে, তবে মোর অর লেস সবগুলোই কম বেশি একই, ম্যামালদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে এক। ঠিক আছে। আচ্ছা, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমকে দু ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাইমারি সেক্স অর্গান, আর একটা হচ্ছে সেকেন্ডারি সেক্স অর্গান। প্রাইমারি সেক্স অর্গান কোনগুলো? প্রাইমারি সেক্স অর্গানের ডেফিনেশনটাই হচ্ছে যেই গ্ল্যান্ড, যেই অর্গানগুলো ইদার অর বোথ, দুটোই করবে, হয় তারা গ্যামেট তৈরি করবে এবং একই সাথে তারা কিছু হরমোন তৈরি করবে, সেক্সুয়াল হরমোন তৈরি করবে। ঠিক আছে, তাহলে প্রাইমারি সেক্স অর্গানের ফাংশন কি? এরা গ্যামেটোজেনেসিস করবে এবং গ্যামেটোজেনেসিসের সাথে কি করবে? সেক্স হরমোন তৈরি করবে, সেক্স হরমোন সিক্রেট করবে। ঠিক আছে, এইটা হচ্ছে প্রাইমারি সেক্স অর্গানের বৈশিষ্ট্য, এই দুটো। যেমন আমাদের ক্ষেত্রে আমি আজকে মেল রিপ্রোডাক্টিভ অর্গান পড়াচ্ছি, এটা দেখতেই পাচ্ছ, এটা একটা টেস্টিস। এর ডিটেল আমি আগামী স্লাইডগুলোতে বোঝাবো। এই টেস্টিসের মধ্যে এখানে দেখো অনেকগুলো পেঁচানো নল রয়েছে, যেগুলোকে সেমিনিফেরাস টিউবুল বলা হয়। এই সেমিনিফেরাস টিউবুল কী করে? স্পার্ম তৈরি করে। এবং একই সাথে এর মধ্যে টেস্টিসের মধ্যে কিছু স্পেশালাইজ সেল থাকে, যেগুলোকে ইন্টারস্টিশিয়াল সেল বলা হয়। এই সেলগুলো কি করে? কিছু হরমোন তৈরি করে। অবশ্যই আমাদের ক্ষেত্রে সেগুলোকে বলা হয় অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন হরমোন তৈরি করে। সুতরাং এক্ষেত্রে আমাদের এই টেস্টিসটা হলো আমাদের ক্ষেত্রে প্রাইমারি সেক্স অর্গান, আমাদের পুরুষদের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে সেকেন্ডারি সেক্স অর্গান কি? এইখানে এটা একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম, এইখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা টেস্টিস। ঠিক আছে, এইখানে এই টেস্টিসটা বাদ দিয়ে আর যত সমস্ত গ্ল্যান্ডস দেখতে পাচ্ছ, এখানে 3টে গ্ল্যান্ড দেখা যাচ্ছে। এই দেখো, এইটা একটা লাল রঙের তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড। এটা হচ্ছে এখানে আরেকটা ছোট্ট গ্ল্যান্ড রয়েছে যেটাকে কাউপার গ্ল্যান্ড বা বার্থোলিন গ্ল্যান্ড বলা হয়, এই সমস্ত গ্ল্যান্ড। আর এইখানে দেখো একটা নালী রয়েছে, অনেকগুলো ছোট ছোট ডাক্ট রয়েছে। এই দেখো, এই ডাক্টটা এখান থেকে সুন্দর ঘুরে গিয়ে এখানে নেমেছে এবং নেমে এটা এক্সটার্নাল জেলিটেনিয়ার মাধ্যম দিয়ে শরীরের বাইরে চলে গেছে। এই ডাক্টগুলো এবং এই গ্ল্যান্ডগুলো মিলে তৈরি করে কি? সেকেন্ডারি সেক্স অর্গান। টোটাল 3খানা গ্ল্যান্ড রয়েছে এবং কিছু ডাক্ট রয়েছে, সেগুলো আমরা আগামী স্লাইডে দেখব। আচ্ছা, এইবার আলোচনা প্রথমে আমরা করব প্রাইমারি সেক্স অর্গানের ক্ষেত্রে। প্রাইমারি সেক্স অর্গান হচ্ছে আমাদের টেস্টিসটার লোকেশনটা দেখে নেওয়া যাক। টেস্টিসটা আমাদের শরীরের, পুরুষদের শরীরের বাইরে একটা স্যাকের মাধ্যমে অবস্থান করে, একটা স্যাক বা একটা থলির মতন অংশের মধ্যে অবস্থান করে। এটাকে বলা হয় কি? স্ক্রোটাম, SCROTUM, স্ক্রোটাম। ঠিক আছে, এবার এই স্ক্রোটামটা বাচ্চাদের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যখন একটা পুরুষ যখন একটা ম্যামাল বা মানুষ এখানে বলছি, যখন সেটা মায়ের গর্ভে থাকে তখন কিন্তু প্রায় 7 মাস অবধি তার কোনো এরকম স্ক্রোটাম বলে স্ট্রাকচার থাকে না। ঠিক 6 থেকে 7 মাস পরে কি হয়? অ্যাবডোমেনের মধ্যে দুটো গ্ল্যান্ড থাকে, যেই দুটো গ্ল্যান্ড ভবিষ্যতে টেস্টিসে পরিণত হবে। এই টেস্টিসগুলো গ্ল্যান্ডের মধ্যে দিয়ে, এইখানে দেখতে পাচ্ছ একটা নলের মতন স্ট্রাকচার, এই যে একটা নলের মতন স্ট্রাকচার, এই নলের মতন স্ট্রাকচারের মধ্যে দিয়ে নিচে নেমে আসে। হ্যাঁ, এখানে একটা টেস্টিস। কিন্তু এটা তো স্বাভাবিক উপায়, এই দিকটা একটা স্বাভাবিক উপায় এই ঘটনাটা ঘটে। কিন্তু অনেক সময় কি হয়? কোনো একটা কারণে এই যে নলের মতন যে ফাঁকা জায়গাটা, সেই জায়গাটা ছোট হওয়ার কারণেই হোক বা অন্যান্য কোনো জেনেটিক কিছু জন্মগত কারণেই হোক, এটা নামতে পারে না। অর্থাৎ এই টেস্টিসটা, আমি টেস্টিসটাকে একটা অন্য রং দিয়ে দেখাই। এইখানে দেখতে পাচ্ছ সাদা রঙে, এটাকে সবুজ দিয়ে হাইলাইট করে দিচ্ছি। এই টেস্টিসটা অনেক সময় নামতে পারে না, অর্থাৎ আটকে যায়। এবং এই যে ফাঁকা জায়গাটা, যেই জায়গাটা থেকে ওর নামার কথা ছিল, এই জায়গাটার একটা নাম রয়েছে, এটাকে বলা হয় ইঙ্গুইনিয়াল ক্যানাল। ইঙ্গুইনিয়াল ক্যানাল। ইঙ্গুইনিয়াল ক্যানাল, অর্থাৎ ইঙ্গুইনিয়াল ক্যানালে অবস্ট্রাকশনের জন্য বা অন্য কোনো কারণের জন্য এই টেস্টিসটা
শরীরের বাইরে নামতে পারে না, অর্থাৎ এদের স্ক্রোটাল স্যাকে, সেই সমস্ত পুরুষদের ক্ষেত্রে স্ক্রোটাল স্যাকে এই টেস্টিসগুলো আসে না। ফলে কি হয়, এই সমস্ত পুরুষগুলো স্টেরাইল হয়। স্টেরাইল মানে বন্ধ্যায়, অর্থাৎ প্রজননে অক্ষম, অর্থাৎ এরা কোনোদিন, সহজ কথায় আমরা চলতি কথায় যেটাকে বলি, এরা বাবা হতে পারবে না। ঠিক আছে। এবং এই যে ঘটনাটা রয়েছে, এটার একটা টার্ম রয়েছে, এটাকে বলা হয় ক্রিপ্টরকিডিজম, CRYP, ক্রিপ্টরকিডিজম। ঠিক আছে। এই ক্রিপ্টরকিডিজম যাদের হয় তাদের ক্ষেত্রে টেস্টিসগুলো হয়, এটা দুটো টেস্টিসের ক্ষেত্রে হতে পারে অথবা একটা টেস্টিসের ক্ষেত্রে হতে পারে। একটা টেস্টিস যদি না নামে তাহলে আরেকটা টেস্টিস দিয়ে সামান্য কাজ চললেও চলতে পারে, কিন্তু যদি দুটো টেস্টিসই না নামে তাহলে কি হয়, এদের যে সেমিনাল ফ্লুইড রয়েছে বা যেটাকে আমরা চলতি কথা সিমেন বলি, তার মধ্যে স্পার্ম আসে না, অর্থাৎ শুক্রকীট বা শুক্রাণু আসে না, ফলে এরা পরবর্তী জেনারেশন তৈরি করতে অক্ষম হয়। ঠিক আছে। আচ্ছা, এইবার টেস্টিসের বললাম ম্যামালের ক্ষেত্রে, আমি মানুষের উদাহরণ দিয়েই বললাম, যেমন মানুষের ক্ষেত্রে ক্রিপ্টরকিডিজম বলে একটা ডিজিজ, একটা রোগ রয়েছে, অ্যানোমালিজ রয়েছে, কিন্তু কিছু কিছু ম্যামালের ক্ষেত্রে কিন্তু সারা জীবন ওদের অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে, অর্থাৎ উদর গহ্বরের মধ্যেই কিন্তু টেস্টিসটা থেকে যায় এবং তারা স্বাভাবিকভাবেও প্রজনন করে। সেই ব্যতিক্রমী উদাহরণগুলো একটু দেখে নেওয়া যাক। টেস্টিস লোকেশনের ভিত্তিতে কিছু কিছু ক্ষেত্রে এক্সট্রা অ্যাবডোমিনাল, অর্থাৎ শরীরের বাইরে, অর্থাৎ অ্যাবডোমিনাল বা উদর গহ্বরের বাইরে রয়েছে, তাদেরকে তো সেই সমস্ত অ্যানিমেলগুলোকে দেখেই চেনা যায়, কারণ বাইরে স্ক্রোটাল স্যাক দেখে আইডেন্টিফাই করা যায়। কিন্তু কিছু কিছু রয়েছে যাদের ক্ষেত্রে অ্যাবডোমিনের ভেতরেই থেকে যায় এবং নামে না, সেই রকম অ্যানিমেলদের ক্ষেত্রে বলা হয় ইন্ট্রা অ্যাবডোমিনাল। হ্যাঁ, তাদের ক্ষেত্রে ইন্ট্রা অ্যাবডোমিনাল রয়েছে, অ্যাবডোমিনাল টেস্টিস রয়েছে। এবং এই ক্ষেত্রে কয়েকটা উদাহরণ বলে দিই। একটা জিনিস একটুখানি মাঝখানে ইন্টারাপ্ট করে বলে দিচ্ছি, যে টেস্টিসটা যখন সৃষ্টি হয় তখন এইখানে হাতি একটা উদাহরণ, টেস্টিসটা সবসময় কিডনির আশেপাশেই কোথাও থাকে। এইখানে হাতিটার উদাহরণেই যদি দেখো, এইখানে আমি একটা সবুজ রং দিয়ে দেখাই, এইখানে নীল রঙের যে স্ট্রাকচারটা দেখছো, এটা হচ্ছে কিডনি, এইটা হচ্ছে কিডনি। ধরো এইটা নীল রঙের স্ট্রাকচারটা কিডনি, এইখানেও রয়েছে, ঘোড়ার ক্ষেত্রেও কিডনি, এইটা হচ্ছে কিডনি বা বৃক্ক। কিন্তু কিডনির পাশেই একটা অরেঞ্জ স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে টেস্টিস। এইটা হচ্ছে ঘোড়ার ক্ষেত্রে টেস্টিস, অর্থাৎ কিডনির এই পোর্শন থেকে ঘোড়ার ক্ষেত্রে এটা নেমে এসছে, কিন্তু হাতির ক্ষেত্রে সেটা নামেনি, সেটা অ্যাবডোমিনাল ক্যাভিটিতেই রয়ে গেছে। এবং হাতি তার জন্য স্বাভাবিকভাবে প্রজনন করে, এটা তার ক্ষেত্রে এটা কোনো রোগ বা বিশেষ কোনো অ্যানোমালিজ নয়, এটা তাদের প্রজাতির ক্ষেত্রেই এটা স্বাভাবিক। তো এই রকম হাতি যেরকম একটা উদাহরণ, যাদের ক্ষেত্রে টেস্টিসটা স্ক্রোটাল স্যাকের মধ্যে নামে না, সেরকম আরও কিছু উদাহরণ রয়েছে, সেগুলো ছবি দেখে বোঝানোর চেষ্টা করি। দেখো হাতির ক্ষেত্রে জেনিটালিয়া তোমরা দেখতে পাবে, কিন্তু কোনো টেস্টিস বাইরে থেকে দেখা যায় না কখনো মেল এলিফেন্টের ক্ষেত্রে। এটা একটা খুবই দুঃখজনক ছবি। এখানে ওয়েল, আটলান্টিক বা প্যাসিফিকে ওয়েল শিকার করা হয়। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ এই স্ট্রাকচারটা, এটা হচ্ছে জেনিটালিয়া, এক্সটার্নাল জেনিটালিয়া, যার মাধ্যমে কপুলেশন করে। কিন্তু কোনো টেস্টিস তোমরা কি দেখতে পাচ্ছ না। কারণ কি? এই দেখো, কারণ কি? কারণ হচ্ছে টেস্টিসটা অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যেই থেকে যায়। এইখানে দেখো, এটা হচ্ছে ডলফিনের ক্ষেত্রেও দেখো এই একটা স্ট্রাকচার। হ্যাঁ, এই ক্ষেত্রে এটাকে কপুলেটরি অর্গান বা এটাকে পেনিস বলা হয়। তো এইগুলো বাইরে থেকে দেখা যায়, কিন্তু স্ক্রোটাম কিন্তু বাইরে থেকে কোনোভাবেই দেখা যায় না। সুতরাং এই ইন্ট্রা অ্যাবডোমিনাল যারা রয়েছে তাদের কিছু উদাহরণের মধ্যে ফার্স্ট হচ্ছে এলিফ্যান্ট, এবং অধিকাংশ যারা অ্যাকুয়াটিক ম্যামাল, তার মধ্যে ধরো হোয়েল বা তিমি মাছ, ডলফিন, সিলের ছবি আমি এখানে দিইনি, সিল বা সি লায়ন যেগুলোকে বলা হয়, এদের ক্ষেত্রে শুধু বাইরে থেকে এক্সটার্নাল জেনিটালিয়া বা পেনিসটাই দেখা যায়, কিন্তু কোনো স্ক্রোটাল স্যাক বা টেস্টিস বাইরে থেকে দেখা যায় না, কারণ তাদের অ্যাবডোমেনের মধ্যেই থেকে যায়, তাদের অ্যাবডোমেনের মধ্যেই টেস্টিসটা থেকে যায় এবং স্বাভাবিকভাবেই তারা রিপ্রোডাকশন করে। এবার প্রশ্ন হলো যে ঘোড়ার ক্ষেত্রে বা যাদের ক্ষেত্রে এক্সট্রা অ্যাবডোমিনাল, তাদের ক্ষেত্রে টেস্টিসটা নেমে আসার উদ্দেশ্য কী, বা ম্যাক্সিমাম যে ল্যান্ড ম্যামালগুলো রয়েছে তাদের ক্ষেত্রে নেমে আসে। এর প্রধান কারণ হচ্ছে
স্পার্ম তৈরির জন্য বা যেই প্রসেসটাকে বলা হয় স্পার্মাটোজেনেসিসের জন্য যে টেম্পারেচার লাগে স্পার্মাটোজেনেসিসের জন্য যে টেম্পারেচার লাগে সেই টেম্পারেচারটা বডি টেম্পারেচার থেকে 2 থেকে 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড কম। ঠিক আছে, অর্থাৎ যদি ধরে নিই বডি টেম্পারেচার 37 ডিগ্রি 37 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে স্পার্ম তৈরি করার জন্য আইডিয়াল টেম্পারেচারটা 35। সুতরাং যদি টেস্টিসটা অ্যাবডোমেনেই থাকে মানুষের ক্ষেত্রে, তবে 37 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের জন্য সেখানে স্পার্ম তৈরি হবে না। যে ক্ষেত্রে এই ক্রিপ্টোক্রিটিজমের ক্ষেত্রে টেস্টিসটা অ্যাবডোমেনে থেকে যাওয়ার জন্য এই টেস্টিসটা স্পার্ম তৈরিতে অক্ষম হচ্ছিল, কারণ টেম্পারেচার 37 ডিগ্রি। তার কারণে ওই টেস্টিসটাকে শরীরের নিচে, শরীরের বাইরে স্ক্রোটাল স্যাকে নামতে হবে যাতে আইডিয়াল টেম্পারেচার পায় এবং এবং স্পার্ম তৈরি হয়। এবং স্পার্ম তৈরির প্রসেসটাকে কী বলা হয়? এটাকে বলা হয় স্পার্মাটোজেনেসিস। আচ্ছা, এইবার টেস্টিসের, এবার ধীরে ধীরে আমরা ভেতরে ঢুকবো। টেস্টিসের অ্যানাটমিটা দেখব। টেস্টিসটাকে বাইরে থেকে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্ক্রোটাম। এইখানে একটা রাফি বলে একটা মাঝখানে স্ট্রাকচার রয়েছে, এটাকে বলা হয় র্যাফি, RAPHE, র্যাফি। এইবার যদি এই ইন্টিগুমেন্ট বা চামড়াটাকে যদি সরিয়ে দেওয়া যায়, তাহলে তোমরা দেখতে পাবে এখানে টেস্টিসটা রয়েছে এবং টেস্টিসটা একটা মাসেল দিয়ে ঘেরা। এইখানে তুমি ডিটেলটা আর একটু ভালোভাবে বোঝা যাবে। এক্ষেত্রে টেস্টিসটা দেখতে পাচ্ছ এবং এই টেস্টিসটা দেখছো, এখানে এই ইঙ্গুইনিয়াল ক্যানাল যদি এইটা হয়, এখান থেকে একটা দড়ির মতন স্ট্রাকচার বা রশ্মির মতন একটা স্ট্রাকচার দিয়ে ঝুলছে এবং সেটা নিচে নেমে এসছে। এই স্ট্রাকচারটার একটা নাম রয়েছে, ঠিক আছে? এই স্ট্রাকচারটার মধ্যে দিয়ে অনেক কিছু ছোট ছোট ব্লাড ভেসেলস, নার্ভ এবং কিছু মাসেলসও যায়। স্ট্রাকচারটার নাম হচ্ছে স্পার্মাটিক কর্ড, SPERMATIC, স্পার্মাটিক কর্ড, CORD, কর্ড, CHORD নয়, CORD বানানটা একটুখানি মনে রাখবে। যদিও MCQ কোশ্চেনে বানান নিয়ে অতটা মাথা ঘামাতে হবে না। স্পার্মাটিক কর্ড, ঠিক আছে? এই স্পার্মাটিক কর্ডটা দেখো এখানে নেই, এর ভেতর দিয়ে অনেকগুলো তারের মতন কিছু স্ট্রাকচার গেছে। এর মধ্যে কি কি রয়েছে আমি লিখে দিচ্ছি। এর মধ্যে দিয়ে যায় ব্লাড ভেসেল, রক্তবাহ, লিম্ফ নোড অর্থাৎ লসিকাবাহ, নার্ভ অর্থাৎ স্নায়ু, এবং যেই নলটার মধ্যে দিয়ে স্পার্ম শরীরের বাইরে চলে আসে অর্থাৎ ভাস ডিফারেন্স রয়েছে। আর একটা মাসেল রয়েছে, ক্রিমেস্টার মাসেল, CREMASTER, ক্রিমেস্টার মাসেল। তাহলে এই কটা জিনিস আমি 1 2 3 করে লিখে দিই। এটা হচ্ছে 1 2 3 4 5। এই 5টা জিনিস এই স্পার্মাটিক কর্ডের মধ্যে দিয়ে নেমে আসে, ঠিক আছে? এইবার এইটাকে যখন আমরা ডিসেকশন করব, তখন এই বাইরে যে এই মাসেলটা দেখতে পাচ্ছি, যেটাকে আমি আগেই ডিমার্কেট করলাম, এই মাসেলটাই হচ্ছে গিয়ে আমাদের ক্রিমেস্টার মাসেল, ঠিক আছে? এছাড়াও ক্রিমেস্টার মাসেল ছাড়াও এইখানে তুমি যদি আরেকটু ক্লোজলি লক্ষ্য করো, তাহলে এটা তো ক্রিমেস্টার মাসেল, এখানে লিখে দিই ক্রিমেস্টার মাসেল। এছাড়াও যদি তোমরা আরেকটু লক্ষ্য করো, তাহলে দেখবে এইখানে আরেকটা মাসেল রয়েছে। এইখানে দেখো একটা এরকম স্ট্রাকচার দেখতে পাচ্ছ তো, এইখানে লাল রঙের এই স্ট্রাকচারটা, এটাকে বলে ডার্টস মাসেল, DARTOS, ডার্টস মাসেল। আচ্ছা, এবার এই ক্রিমেস্টার মাসেল এবং ডার্টস মাসেল কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের যখন দেখবে শীতকালের ক্ষেত্রে কি হয়, শীতকালে টেস্টিকলটা যেহেতু বাইরের টেম্পারেচারটা অনেকটাই কমে যায়, যেটা স্পার্ম তৈরির জন্য আদর্শ নয়, তখন টেস্টিসটা শরীরের কাছে চলে আসে, অর্থাৎ অ্যাবডোমিনাল ক্যাভিটির কাছে চলে আসে। অর্থাৎ টেস্টিসটাকে
কোনোভাবে কোনো একটা মাসেল যেন টেনে উপর দিকে তুলে ধরেছে, সেক্ষেত্রে এই যে মাসেলটা রয়েছে এই মাসেলটারই কিন্তু কন্ট্রাকশন হয়, যেটা ক্রিমেস্টার মাসেল বলে। এই ক্রিমেস্টার মাসেলটার কন্ট্রাকশন হয় বলে টেস্টিসটা কিন্তু উপর দিকে উঠে যায়। ঠিক একইভাবে ডার্টস মাসেলটা সংকুচিত হওয়ার জন্য কি হয়, স্ক্রোটামের সাইজটাও ছোট হয়ে যায়। ঠিক আছে, এছাড়াও এখানে আরও দুটো মাইনর কিছু স্ট্রাকচার রয়েছে যেগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবুও আমি বলে দিই। এইখানে টেস্টিসটা যাতে স্ক্রোটাল স্যাকের মধ্যে একটা নির্দিষ্ট স্থানে থাকে, এই নিচের অংশে এখানে একটা স্ট্রাকচার মতন রয়েছে, এই আমি আঁকলাম। এই কালো রঙের যে স্ট্রাকচারটা রয়েছে এই স্ট্রাকচারটাকে বলা হয় গাবার্নাকুলাম বা গুবার্নাকুলাম। এই গুবার্নাকুলামের মাধ্যমে কি হয়, এই টেস্টিসগুলো একটা নির্দিষ্ট স্থানে থাকে। না হলে কি হতে পারে, টেস্টিসগুলো যদি ঘুরতে থাকে একটা জায়গায়, তাহলে এই যে স্পার্মাটিক কর্ডে একটা টর্শন হবে, অর্থাৎ প্যাচ হবে, এবং প্যাচ হলে কি হবে, এখানে যদি প্যাচ হয়ে যায় তাহলে এখানে নার্ভ কর্ড বা ব্লাড ভেসেলগুলো রয়েছে সেগুলো কনস্ট্রিক্ট অর্থাৎ বাধা হয়ে যাবে, এবং টেস্টিসগুলো কি হবে, অ্যাট্রফি হয়ে যেতে পারে বা টেস্টিসগুলো মরে যেতে পারে। ঠিক আছে, অর্থাৎ ড্যামেজ হয়ে যেতে পারে। সেই কারণে এগুলো পজিশনে ধরে রাখার জন্য এই নিচের অংশে একটা স্ট্রাকচার রয়েছে যেটাকে বলা হয় গুবার্নাকুলাম। ঠিক আছে, আর একটা স্ট্রাকচার রয়েছে এখানে বাইরে একটা সাদা রঙের স্ট্রাকচার। এই সাদা রঙের যে স্ট্রাকচার দেখছো ঠিক তার উপরের অংশে আরেকটা স্ট্রাকচার থাকে যেটাকে বলা হয়, এটা হচ্ছে একটা পেরিটোনিয়াম ফোল্ড, অর্থাৎ যে আমাদের ইন্টারনাল অর্গানগুলো যে একটা পাতলা পর্দা দ্বারা ঢাকা থাকে যেটাকে বলা পেরিটোনিয়াম, এই অর্গানটাও একটা পাতলা পেরিটোনিয়াম পর্দা দ্বারা ঢাকা থাকে, এবং এই ফোল্ডটাকে একটা নির্দিষ্ট নাম দেওয়া হয়েছে, এটাকে বলা হয় মেসোরকিয়াম। ফিমেলদের ক্ষেত্রে এটাকে বলা হয় মেসোভ্যারিয়াম, মেলদের ক্ষেত্রে মেসোরকিয়াম। ঠিক আছে, এইখানে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে টেস্টিস, এবং টেস্টিসের বাইরে এইটা হচ্ছে টেস্টিস, এবং টেস্টিসের বাইরে একটা সাদা রঙের আবরণ রয়েছে, এবং এই অংশটা হচ্ছে যার মধ্যে দিয়ে অনেকগুলো ব্লাড ভেসেল গেছে, এটাই হচ্ছে স্পার্মাটিক কর্ড। এবং এই টেস্টিসটা বাইরে যে সাদা রঙের একটা আবরণ দিয়ে ঢাকা রয়েছে, এই আবরণটারও একটা নাম রয়েছে। টেস্টিসটাকে যদি আমরা লম্বালম্বি কাটি তাহলে কেমন দেখতে হয়, তাহলে সেটা পরের স্লাইডে চলো দেখে নেওয়া যাক। এলএস অর্থাৎ লংজিটিউডিনাল সেকশন, অর্থাৎ লম্বচ্ছেদ যদি একটা টেস্টিসের করি তাহলে কেমন দেখতে হবে। লম্বচ্ছেদ যদি করি তাহলে একটা টেস্টিসের, এইটা একটা 3D একটা ছবি দেখতে পাচ্ছ, এখানে সাদা রঙের একটা অংশ যে দেখতে পাচ্ছ, এই সাদা রঙের অংশটাকে বলা হয় টিউনিকা অ্যালবুজিনিয়া। টিউনিকা অ্যালবুজিনিয়া কথাটাই ল্যাটিন মানে হচ্ছে সাদা, সুতরাং এই জন্য এটাকে নাম করা হয়েছে কি টিউনিকা অ্যালবুজিনিয়া। টিউনিকা অ্যালবুজিনিয়ার বাইরেও একটা লেয়ার থাকে, সেটাকে বলা হয় টিউনিকা ভ্যাজাইনালিস। এইটা টিউনিকা, হ্যাঁ দেখা যাচ্ছে বাইরের লেয়ার টিউনিকা অ্যালবুজিনিয়ার বাইরের লেয়ারটার নাম হচ্ছে টিউনিকা ভ্যাজাইনালিস। দেখো এই ছোট ছোট এই অংশগুলো থেকে কোথা থেকে কিভাবে কোশ্চেন আসবে সেটাও প্রেডিক্ট করা যাচ্ছে না, সুতরাং তোমাদেরকে এই অ্যানাটমিটা সম্বন্ধে কিন্তু একটা ওভারঅল নলেজ নিয়ে রাখতে হবে। ঠিক আছে, এইবার এই টিউনিকা অ্যালবুজিনিয়া ভ্যাজাইনালিস নয়, যেটা সাদা রঙের। অ্যালবুজিনিয়া কি করে, মাঝে মাঝে ভাঁজ খেয়ে ভেতর দিকে ঢুকে যায়। ঠিক আছে, এবং মাঝে মাঝে ভেতর দিকে ভাঁজ খেয়ে, দেখো এই সাদা অংশটা ভাঁজ খেয়ে ভেতর দিকে ঢুকে গেছে। ঠিক আছে, এই অংশটা ভাঁজ খেয়ে ভেতর দিকে ঢুকে গেছে। এই ভেতর দিকে ঢুকে যাওয়ার জন্য ভেতরে অনেকগুলো লোবিউল বা ফাঁকা ফাঁকা অংশ তৈরি করে, এবং এই লোবিউলের সংখ্যা কিন্তু প্রায় 250 থেকে 300 খানা লোবিউল থাকে। ঠিক আছে, যেগুলো ওই টিউনিকা অ্যালবুজিনিয়ার ইনভ্যাজিনেশনের মাধ্যমে বা ভেতরে ভেতরে ভাঁজ খেয়ে যখন ঢুকে গেছে তার মাধ্যমে এই লোবিউলগুলো তৈরি হয়েছে। এই লোবিউলগুলোর ভেতরেই কিন্তু এক ধরনের নল থাকে, টিউব লাইক স্ট্রাকচার থাকে, যেখানে স্পার্ম তৈরি হয়। ঠিক আছে, এইটা হচ্ছে আর একটু ডিটেলড 3D ইমেজ। আমি এই টেস্টিসটাকে লম্বালম্বি কেটেছি, এবার এরমভাবে বাইরের থেকে যে সাদা মতন লেয়ার এখানে যেটা হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া বললাম, বাইরে লাল রঙের লেয়ারটা টিউনিকা ভ্যাজাইনালিস, এগুলো আর পয়েন্ট করছি না। এইবার দেখো এইটা যদি একটা
এইটা যদি একটা স্ট্রাকচার হয়, একটা লোবিউল হয়, এর মধ্যে 2 থেকে 3টে, এখানে দুটো রয়েছে, 2 থেকে 3খানা টিউব লাইক স্ট্রাকচার, টিউবিউল থাকে, ছোট টিউবকে টিউবিউল বলা হয়, টিউবিউল থাকে। এই টিউবিউলগুলোর নাম রয়েছে, এই টিউবিউলগুলোকে বলা হয় সেমিনিফেরাস টিউবিউল। পয়েন্ট করা যাক, দাঁড়াও। আমি এটাকে উপর দিকে টেনে দিচ্ছি। এই যে স্ট্রাকচার, এগুলোকে বলা হয় সেমিনিফেরাস টিউবিউল। সংখ্যায় কটা? 2 থেকে 3টে, এক একটা লোবিউলে 2 থেকে 3টে। অর্থাৎ যদি আমি 3টেও ধরি আর 300খানা লোবিউলও ধরি, টোটাল সেমিনিফেরাস টিউবিউল রয়েছে এক একটা টেস্টিসে 900খানা, আর দুটো টেস্টিসে মিলে হবে 1800খানা। সবসময় সবার ক্ষেত্রে ফিক্স নয়, ম্যান টু ম্যান ভ্যারি করে, এজ অনুযায়ীও এই জিনিসটা ভ্যারি করে। আচ্ছা, এবার সেমিনিফেরাস টিউবিউলগুলো দেখবে একটা ছোট্ট নালীর মতন স্ট্রাকচারে উন্মুক্ত হয়েছে। এই ছোট নালীর মতন স্ট্রাকচারটারও একটা বিশেষ নাম রয়েছে, ঠিক আছে? দেখে নেওয়া যাক এটার কি নাম। এই যে ছোট্ট নলের মতন যে স্ট্রাকচারটা রয়েছে, এটাকে বলা হয় এই ছোট্ট নলের মতন স্ট্রাকচারটাকে বলা হয় টিউবিউলাই রেকটাই। ঠিক আছে, আমি এইখানে টিউবিউলাই রেকটাই, RECTI, রেকটাই। যেহেতু এটা প্লুরাল বা বহুবচন, রেকটাই, সিঙ্গুলারে বলে রেকটাস, টিউবিউলাস রেকটাস, প্লুরালে লিখলাম আমি টিউবিউলাই রেকটাই। ঠিক আছে, তারপরেই দেখবে এখানেও দেখতে পাচ্ছ, এখানে যে জালের মতন অনেকগুলো একটা ব্লাড ভেসেল রয়েছে। এখানেও দেখো এই যে জালের মতন একটা স্ট্রাকচার রয়েছে। ঠিক আছে, এই যে জালের মতন স্ট্রাকচার, যেইখানে টিউবিউলাই রেকটাইগুলো এসে মিলিত হয়েছে, এই জালের মতন স্ট্রাকচারটাকে বলা হবে রেটি টেস্টিস। রেটি মানে হচ্ছে জালক। তোমরা দেখবে মাছের সুইম ব্লাডার বা পটকার ক্ষেত্রেও এইরকম রেটি বলে একটা কথা পেয়েছো, রেটিয়া মিরাবাইল বা রেটিয়া মিরাবিলিয়া। রেটি যেখানেই পাবে সেখানেই মনে রাখবে সেখানে জালকের কথা বলা রয়েছে। ঠিক আছে, সুতরাং এইটা রেটি টেস্টিস। ঠিক আছে, আর রেটি টেস্টিস থেকে অনেকগুলো নল এরকম দেখো মিলিত হয়েছে, এবং সেগুলো টেস্টিসের উপর অংশে দেখো এখানে প্যাচ খেয়ে গেছে। ঠিক আছে, এই যে নলগুলো যেগুলো রেটি টেস্টিস থেকে বেরিয়েছে সেগুলোকে বলা হয় ভাসা ইফারেন্সিয়া। এইগুলোর নাম হচ্ছে, এই যে এইখান রেটি টেস্টিস থেকে বেরিয়েছে, এই ছবিটা আমি মার্ক করি, এটাকে বলা হয় ভাসা ইফারেন্সিয়া। এবং ভাসা ইফারেন্সিয়াটা এইখানে দেখো একটা টেস্টিসের ওপরেই এরকম একটা পেঁচানো মতন, বাইরে থেকে দেখলে এখান থেকে বুঝতে পারছো এই যে এরকম যে স্ট্রাকচারটা, এইখানে যে পেঁচানো যে স্ট্রাকচারটা রয়েছে, এই স্ট্রাকচারটাই মিলিত হয়েছে। এই স্ট্রাকচারটাকে বলা হয় এপিডিডাইমিস। এটাকে বলা হয় এপি মানে উপরে, ডুডাইম মানে হচ্ছে টেস্টিসেরই ল্যাটিন নাম, এপিডিডাইমিস। ঠিক আছে, এই এপিডিডাইমিসের আবার 3খানা পার্ট রয়েছে। এটা একটা হেড রিজিয়ান রয়েছে এপিডিডাইমিসের, যেটাকে বলা হয় ক্যাপিউট, CAPUT, ক্যাপিউট। প্রথমে ক্যাপিউট, তারপর একটা বডির অংশ রয়েছে যেটাকে বলা হয় কর্পাস, ক্যাপিউট, কর্পাস, এবং সবচেয়ে শেষে একটা লেজের মতন বা টেলের মতন স্ট্রাকচার রয়েছে যেটাকে বলা কডা। এটাকে বলা হয় কডা, CAUDA, কডা। তাহলে ক্যাপিউট, কর্পাস, কডা। প্রথমে আসে ক্যাপিউটে প্রথমে স্পার্মটা বেরিয়ে, প্রথমে স্পার্মটা সেমিনিফেরাস টিউবিউলে তৈরি হওয়ার পর সেটা আসে হচ্ছে গিয়ে ডাকটাস টিউবুলাই রেকটাসের মাধ্যমে রেটি টেস্টিসে আসে। রেটি টেস্টিসের পরে সেটা আসে হচ্ছে ভাসা ইফারেন্সিয়ার পরে সেটা আসে এপিডিডাইমিসের ক্যাপিউটের পরে আসে কর্পাসের পর কডার পর দেখো এখান থেকে একটা বিশাল বড় নল বাইরে বেরিয়ে গেছে, এবং এই যে এই নলটা বাইরে বেরিয়ে গেছে, এবং সেইটা অন্য ব্লাড ভেসেলের সাথে, আগে একটা ছবি দেখালেই বুঝতে পারবে, এই স্পার্মাটিক কর্ডের মধ্যে দিয়ে সেটা শরীরের
বাইরে, অর্থাৎ কপুলেটরি অর্গান, অর্থাৎ আমাদের মানে পুরুষদের ক্ষেত্রে পেনিসের দিকে এগিয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে পরপর অনেকগুলো স্ট্রাকচার রয়েছে, তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো আমার সাথে একটু মনে করে নাও। প্রথমে আসছে সেমিনিফেরাস টিউবিউল, সেমিনিফেরাস টিউবিউলের পর হচ্ছে সেটা আসে টিউবিউলাই রেকটাই, সেমিনিফেরাস টিউবিউলের পর আসছে, আমি এগুলো হাইলাইট করতে থাকি। প্রথমে হচ্ছে সেমিনিফেরাস টিউবিউল, ফার্স্ট সেমিনিফেরাস টিউবিউলের পর সেটা আসছে টিউবিউলাই রেকটাইতে, একটা স্পাম তৈরি হয়। প্রথমে সেমিনিফেরাস টিউবিউল এলো, তারপর টিউবিউলাই রেকটাইতে এলো, তারপর সেটা আসছে রেটিটেস্টিসে, এইখানে রেটিটেস্টিস। ঠিক আছে, রেটিটেস্টিসের পর সেটা আসছে ভাসা ইফারেন্সিয়াতে, ভাসা ইফারেন্সিয়া, এই যে ভাসা ইফারেন্সিয়াতে 4 নম্বর জায়গায় এলো। এতক্ষণ অবধি কিন্তু এইটা স্পামগুলো একটা টেস্টিসের ভেতরেই রয়েছে, এবার টেস্টিসের বাইরের একটা ডাক্টে আসতে চলেছে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে এপিডিডাইমিসের ক্যাপিউট কর্পাস কটায় আসবে, এবং আলটিমেটলি সেটা এই নলটা যেটাকে আমি বলছিলাম ভাস ডিফারেন্স, ভাস ডিফারেন্সের মাধ্যমে এই যে এই স্ট্রাকচারটা, এখানে ভাস ডিফারেন্স লিখে দিই, এই ভাস ডিফারেন্সের মাধ্যমে বডির বাইরে এক্সটার্নাল জেনিটেলিয়া বা যেটাকে কপুলেটরি অর্গান সেটাতে চলে আসে। ঠিক আছে, আচ্ছা এইবার এর আগের স্লাইডে আমরা একটা টেস্টিসের অ্যানাটমি দেখলাম, এইবার টেস্টিসের হিস্টোলজি দেখব। অর্থাৎ একটা টেস্টিসকে নিয়ে কাটলে, পাতলা পাতলা লেয়ারে কাটলে কেমন লাগে। যদি পাতলা পাতলা লেয়ারে কাটা যায়, তবে আমি যে সরু সরু টিউবিউল যেগুলোকে আমি নাম দিয়েছিলাম কি সেমিনিফেরাস টিউবিউল, এই যে এইখানে এই যে এই টিউবিউলগুলো, হ্যাঁ এই যে সেমিনিফেরাস টিউবিউলগুলো রয়েছে, এই সেমিনিফেরাস টিউবিউলগুলো কাটা পড়বে, এবং কাটা পড়ার পর সেই একটা নলের মতন স্ট্রাকচারকে যদি উপর থেকে দেখা হয় তাহলে কেমন লাগবে চলো দেখে নেওয়া যাক। এটা হচ্ছে একটা সেমিনিফেরাস টিউবিউল, টিউব তো একটা, তাহলে এই সেমিনিফেরাস টিউবিউলের বাইরে এটা হচ্ছে টিউবের বাইরের লেয়ার, এটা হচ্ছে টিউবের বাইরের লেয়ার, এটা টিউবের মাঝখানে ফাঁকা জায়গা, একটা নল বা পাইপ কল্পনা করো, তার মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে, এটাও ফাঁকা জায়গা, আর এর বাইরে অনেকগুলো স্পেশালাইজ সেল রয়েছে। ঠিক আছে, এর বাইরে অনেকগুলো স্পেশালাইজ সেল রয়েছে। এইবার তুমি যদি এই যে টিউবটা রয়েছে সেমিনিফেরাস টিউবিউলের ভেতরের দেওয়ালে একটু লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে এখানে বড় বড় কিছু স্পেশালাইজ সেল রয়েছে। আমি গ্রিন দিয়ে করার চেষ্টা করি, এই দেখো গ্রিন একদম বেসে একটা বড় বড় কিছু স্পেশালাইজ সেল রয়েছে। এইগুলোই হচ্ছে গিয়ে আমাদের ম্যামলদের ক্ষেত্রে এবং মানুষের ক্ষেত্রে তো অবশ্যই স্পাম তৈরি করবে। ঠিক আছে, এইগুলোকে বলা হয় জার্মিনাল এপিথেলিয়াম, এইগুলোকে বলা হয়, এই সেলগুলোকে বলা হয় জার্মিনাল, যেহেতু এপিথেলিয়াম সেই জন্য, অর্থাৎ আবরণী, সেই জন্য জার্মিনাল এপিথেলিয়াম দিয়েছি। এবং এইগুলো হচ্ছে, অর্থাৎ স্ট্রাকচারটা যদি এরকম হয়, জার্মিনাল এপিথেলিয়াম ভেতরে এরকম, কোষগুলো সেলগুলো হচ্ছে ঘনকাকার বা কিউবয়েডাল, এখানকার সেলগুলো হচ্ছে কিউবয়েডাল। ঠিক আছে, আচ্ছা এছাড়া তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ বেগুনি রঙের কিছু বড় বড় লম্বাটে আঙুলের মতন কোষ রয়েছে, যেগুলো অনেকগুলো কোষকে ঢেকেও রেখেছে। এইখানে দেখো লম্বা অনেকগুলো বড় একটা কোষ, ঠিক আছে, এইখানেও রয়েছে এই যে এই সেলটা, এবং এই প্রত্যেকটা সেলের মাথায় দেখো স্পাম বা শুক্রাণু লেগে রয়েছে। এই রকমের লম্বা লম্বা আঙুলের মতন প্রবর্ধকালা যে সেলগুলো রয়েছে এগুলোকে বলা হয় সেল অফ সার্টলি বা সার্টলিস সেল, এটাকে বলা হয় সার্টলি সেল। এই যে সার্টলি সেল। ঠিক আছে, কাজ এগুলোর আমি পরে ধীরে ধীরে বলে দিচ্ছি। আচ্ছা, এবং এই বাইরে যে এই সেলগুলো রয়েছে, এটাকে একটা অন্য রং দিয়ে বোঝাই, এই সেলগুলোকে বলা হয়
লেডিগস বা লাইডিগস ইন্টারস্টিশিয়াল সেল বা ইন্টারস্টিশিয়াল সেলও বলা হয়। লাইডিগস যিনি আবিষ্কার করেছেন তার নামে ইন্টারস্টিশিয়াল এটা হচ্ছে লাইডিগস ইন্টারস্টিশিয়াল সেল। এইখানে 3 ধরনের সেল দেখতে পাচ্ছি। 3 ধরনের সেলের 3 রকম কাজ, ঠিক আছে? দেখে না যাক কী কী কাজ আছে, কারণ এখান থেকে কোশ্চেন আসতে পারে। প্রথমে লাইডিগস সেল। লাইডিগস সেলের কাজ কি? লাইডিগস সেলের ফার্স্ট কাজ হচ্ছে লাইডিগস সেলের ফার্স্ট কাজ হচ্ছে টেস্টোস্টেরন সিক্রিট করা। টেস্টোস্টেরন সিক্রিট করা, সিক্রিশন। 2, লাইডিক সেল আরেকটা স্পেশালাইজড হরমোন সিক্রিট করে, যেই হরমোনটা আমাদের ব্রেনে পিটুইটারিকে বলে আরও বেশি বেশি করে এলএইচ সিক্রিট করতে। তার ফলে কী হয়, একটা পজিটিভ ফিডব্যাক লুপ তৈরি হয় এবং আরও বেশি পরিমাণে টেস্টোস্টেরন আরও সিক্রিট হতে থাকে। দেখে নেওয়া যাক সেটা কি। সেটাকে বলা হয় অ্যাক্টিভিন, ACTIVIN, অ্যাক্টিভিন, ঠিক আছে? শ্রীচেতা আর সঞ্জিদা, তোমাদের যদি অসুবিধা হয় তাহলে ইন্টারাক্ট করতে থাকো, আমি দেখছি, আমি তোমাদের চ্যাট দেখব, ঠিক আছে? প্রত্যেকটা ফাংশনগুলো একটুখানি ধীরে ধীরে মনে রাখতে হবে, ঠিক আছে? লাইডিক সেলের আমি কাজ বললাম। আচ্ছা, সার্টোলি সেলের কাজ বলে দেওয়া যাক। সার্টোলি সেল এখানে হচ্ছে সবচেয়ে বেশি, এটা একটা অন্য কালার ইউজ করি। সার্টোলি সেলের এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ। ফার্স্ট কাজ দেখো, এই সার্টোলি সেলের মধ্যে অনেকগুলো স্পাম মাথা গুজে রেখেছে, অর্থাৎ স্পামগুলো সার্টোলি সেলের কাছে খাবার খেতে আসে। অর্থাৎ সার্টোলি সেলের কাজ হচ্ছে নারিশমেন্ট। নারিশমেন্ট অফ স্পাম। স্পাম নয়, এগুলো হচ্ছে স্পার্মাটোজোয়া। স্পার্মাটোজোয়া, ঠিক আছে? ফার্স্ট কাজ স্পার্মাটোজোয়া নারিশমেন্ট করা। সেকেন্ড কাজ, যদি কোনোভাবে বেশি বেশি স্পাম চলে আসে সার্টোলি সেলের কাছে, তাহলে এখান থেকে সার্টোলি সেল একটা ফিডব্যাক দেয় যে এইবার একটু ধীরে স্পাম তৈরি করতে হবে, এবং সে পিটুইটারিতে গিয়ে বলে FSH একটু কম সিক্রিট করো, এবং যার মাধ্যমে, যেই হরমোনের মাধ্যমে এই ঘটনাটা ঘটায়, সে হরমোনটার নাম হচ্ছে ইনহিবিন। আমি একদম লাস্ট স্লাইডে এটা নিয়ে আর একটু ডিটেলে আলোচনা করব। তাহলে সে ইনহিবিন সিক্রিট করে, ইনহিবিন সিক্রিট করে। থার্ড কাজ, মোস্ট ইম্পর্টেন্ট কাজ, অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন সিক্রিট করে, ABP, অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। আচ্ছা, অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিনটা তৈরি করে কেন? অ্যান্ড্রোজেন নামেই বুঝতে পারছো টেস্টোস্টেরন এক্ষেত্রে। এখানে টেস্টোস্টেরনকেও খুব অ্যাক্টিভলি অ্যাফিনিটি রয়েছে, এবং খুব অ্যাফিনিটি হাই থাকার জন্য টেস্টোস্টেরনকে ধরে ধরে বাইন্ড করে। টেস্টোস্টেরন তৈরি হয় কোথায় আমরা জানলাম? লাইডিক সেলে। কিন্তু লাইডিক সেল থেকে এটা সার্টোলি সেলে ABP তৈরি হওয়ার জন্য সেখানে ঝটঝট করে ধরে, এবং এখানে টেস্টোস্টেরনের কনসেন্ট্রেশন বাড়ায়, কারণ এখানে স্পাম তৈরি করতে হবে। পুরো স্পার্মাটোজেনেসিস প্রসেসটাই এখানে সম্পন্ন হচ্ছে। সুতরাং এইখানে এখানে এখানে টেস্টোস্টেরনের কনসেন্ট্রেশন সবসময় বডির অন্যান্য পার্টসের তুলনায় এখানে বাড়িয়ে রাখতে হবে, কয়েক ফোল্ড বাড়িয়ে রাখতে হবে। এই কয়েক ফোল্ড বাড়ানোর জন্য যে হেল্প করে সে হচ্ছে এই ABP বা অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। আরেকটা হরমোন এখান থেকে সিক্রিট হয়, সেটা হচ্ছে অ্যান্টি মুলেরিয়ান হরমোন বা মুলেরিয়ান ইনহিবিটরি ফ্যাক্টর। মুলেরিয়ান জিনিসটা কি বলে দিচ্ছি, মুলেরিয়ান ইনহিবিটরি ফ্যাক্টর বা
ফ্যাক্টর বা হরমোন, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এই জিনিসটা লেখানো থাকে। মোট কথা মুলেরিয়ান হরমোন, মুলেরিয়ান ডাক্ট বলে একটা নল হয়, সেই মুলেরিয়ান ডাক্টটাকে তৈরি করতে বাধা দেয়। ঠিক আছে, দেখে নেওয়া যাক এবার মুলেরিয়ান ডাক্ট জিনিসটা কি। এইখানে এই ছবিতে এটা হচ্ছে যখন যে কোনো ম্যামাল সেক্সুয়াল ডিফারেন্সিয়েশন হওয়ার আগে যখন সে তার মায়ের ইউটেরাস বা জরায়ু বা গর্ভে থাকে, তখন তার শরীরে দুটো গোনাড থাকে, এই দুটো গোনাড, এবং তার সাথে দুটো দেখতে পাচ্ছ টিউব লাইক স্ট্রাকচার থাকে। এইখানে একটা কালো রঙের টিউব লাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছ, আর এখানে একটা লাল রঙের টিউব লাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছ। ঠিক আছে, কিন্তু যদি এখানে এক্স ক্রোমোজোম অ্যাক্টিভেট হয়, মানে এক্স ক্রোমোজোম থাকলেই তো সেই অর্গানিজমটা মেল হবে। যদি এক্স ক্রোমোজোম এবং আরও স্পেসিফিক্যালি যদি বলি টিডিএফ টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর বলে একটা ফ্যাক্টর হয়, অ্যাক্টিভ হয়, তখন কি হয়, সেই টিডিএফের প্রভাবে এইখান থেকে এইখানে এই টেস্টিসের মধ্যে সার্টলি সেল থেকে অ্যান্টি মুলেরিয়ান হরমোন বা মুলেরিয়ান ইনহিবিটরি ডাক্ট মুলেরিয়ান ইনহিবিটরি হরমোন তৈরি হয়, যেটা এই মুলেরিয়ান, এই যে লাল রঙের এই স্ট্রাকচারটাকে বলা হয় মুলেরিয়ান ডাক্ট। আর এই কালো রঙের যে স্ট্রাকচারটা রয়েছে, আমি মুছে দিই, একদিকটা মোছা থাক, এই যে কালো রঙের যে স্ট্রাকচার, এটার নাম হচ্ছে উলিফিয়ান ডাক্ট। উলিফিয়ান ডাক্ট। আচ্ছা, এই মুলেরিয়ান আর উলিফিয়ান গুলাতে পারে, আমারও গোলায়, মনে রাখার খুব সহজ উপায়, মেল 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 মানে হচ্ছে পুরুষ, এক্ষেত্রে এম, মেলের ক্ষেত্রে এমটা সাপ্রেস হয়, আর ওমেন ডাব্লু ওমেনের ক্ষেত্রে উলিফিয়ান ডাক্টটা সাপ্রেস হয়, অর্থাৎ মেলের ক্ষেত্রে মুলেরিয়ান ডাক্টটা ভ্যানিশ হয়ে যায়। তাহলে মেলের ক্ষেত্রে কোন ডাক্টটা অ্যাক্টিভ হয়? উলিফিয়ানটা। ঠিক ভাইসি ভার্সা, ওমেনদের ক্ষেত্রে বা ফিমেলদের ক্ষেত্রে উলিফিয়ান ডাক্টটা ভ্যানিশ হয়ে যায়, তাহলে থাকে কোনটা? মুলেরিয়ান ডাক্ট। এইটা এরমভাবে মনে রাখবে, এম আর ডাব্লু, ম্যান আর ওমেন, এম মানে হচ্ছে মেল, এম মানে হচ্ছে মুলেরিয়ান ডাক্ট, মেলের মধ্যে ড্যামেজ হয়ে যাবে, ওমেনদের ক্ষেত্রে ডাব্লু, উলিফিয়ান ডাক্টটা ড্যামেজ হয়ে যাবে, তাহলে মেলের ক্ষেত্রে উলিফিয়ান ডাক্ট থাকে, অর্থাৎ মেলের ক্ষেত্রে এই যে এইটা হচ্ছে উলিফিয়ান ডাক্ট থাকে। এবং এই উলিফিয়ান ডাক্টটাই পরে দেখো টেস্টিসটাও এখান থেকে নেমে এসছে, যেটা আমি এই ভিডিও শুরুতেই বললাম, যদি না নামে সেটাকে ক্রিপ্টোকিডিজম বলা হয়, স্বাভাবিকভাবে নেমে এসছে, এবং সেই টেস্টিসের সাথে এই কালো যে ডাক্ট, যেটাকে উলিফিয়ান ডাক্ট বলছি, সেই উলিফিয়ান ডাক্টটা লেগে যায়। কিন্তু ফিমেলদের ক্ষেত্রে, আমি ফিমেল যখন পড়াবো ডিটেলে বলবো, ফিমেলদের ক্ষেত্রে এই উলিফিয়ান ডাক্টটা, এ দেখো দাগ 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 হয়েছে, অর্থাৎ উলিফিয়ান ডাক্টটা ফিমেলদের, ওমেনদের ক্ষেত্রে ড্যামেজ হয়ে গেছে, ফিমেলদের ক্ষেত্রে মুলেরিয়ান ডাক্ট, এই যে লাল রঙের যেটা রয়েছে মুলেরিয়ান ডাক্টটা, এবং ফিমেলদের ক্ষেত্রে যেহেতু এই গোনাড, যেটা প্রাইমারি সেক্স অর্গান, যেটা তাদের অ্যাবডোমেনেই থাকে, সেখানেই রয়েছে, এবং সেই যে ডাক্ট যেটা বললাম মুলেরিয়ান ডাক্ট, এই মুলেরিয়ান ডাক্টটা পরে ফ্যালোপিয়ান টিউবে পরিণত হয়। ঠিক আছে, এবং ফ্যালোপিয়ান টিউবটা ইউটেরাসে যুক্ত হয়। তাহলে এইখানে আমি লাইডিক সেলের কাজগুলো বললাম। লাইডিক সেলের কাজ টেস্টোস্টেরন সিক্রিট করা, অ্যাক্টিভিন সিক্রিট করা। সার্টলি সেলের কাজ হচ্ছে নারিশমেন্ট করা, স্পার্মাটোজোয়ার, ইনহিবিন সিক্রেট করা, অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন সিক্রিট করা, আর মুলেরিয়ান ইনহিবিটরি ফ্যাক্টর সিক্রিট করা। ঠিক আছে, এইখানে আরেক ধরনের সেল যেগুলো আমি সবুজ সবুজ গোল দিয়ে মার্ক করেছি, এইগুলো হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম, এইগুলো থেকেই স্পার্ম তৈরি হবে। কিভাবে জার্মিনাল এপিথেলিয়াম থেকে কিভাবে তৈরি হয় স্পার্ম, সেটা আমি নেক্সট স্লাইডে তোমায় দেখাচ্ছি, এটা বলে দিয়েছি। আচ্ছা, এবার সেকেন্ডারি সেক্স অর্গান ইন মেল, ম্যামালিয়ান মেল। আমি এখানে একটা টিপিক্যাল হিউম্যানের স্ট্রাকচারটাই আমি বোঝাচ্ছি, তাহলে ফিজিওলজিটাও কভার হবে, কিন্তু মোরাললেস সবার ক্ষেত্রে একই থাকে। দেখো এখানে নীল রঙের যে স্ট্রাকচারটা দেখছো, এটা হচ্ছে প্রাইমারি, এখানে যে নীল রঙের যে স্ট্রাকচারটা দেখছো, এই আমি দাগ দিলাম, এটা হচ্ছে প্রাইমারি সেক্স অর্গান, অর্থাৎ টেস্টিসের এখানে এই বেগুনি রঙের পার্পল স্ট্রাকচার যেটা হচ্ছে, এটা এপিডিডাইমিস, এই যে এই এপিডিডাইমিস, এই স্ট্রাকচারটা, এই যে
এই স্ট্রাকচারটা এপিডিডাইমিস। এপিডিডাইমাস। এবার এপিডিডাইমিস থেকে একটা দেখো পার্পল কালারের একটা নল মতন বেরিয়েছে, এই পার্পল কালারের নলটাকেই বলা হয় ভাস ডিফারেন্স। ঠিক আছে, এই ভাস ডিফারেন্সের মাধ্যমে এখান থেকে স্পার্মগুলো বেরোতে থাকবে। আর ইয়েলো কালারের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, ইয়েলো কালারের স্ট্রাকচারটা হচ্ছে ইউরিন। বুঝতেও সুবিধার জন্য ইয়েলো কালারই দেওয়া হয়েছে, কারণ ইউরিনের রং হালকা হলুদ হয়। এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। আচ্ছা, সেকেন্ডারি সেক্স অর্গানে অনেকগুলো গ্ল্যান্ড রয়েছে আর অনেকগুলো ডাক্ট রয়েছে। দেখো ডাক্ট শুরু হয়েছে। এইবার দেখো ফার্স্ট যে ডাক্টটা যখন আসছে, এখানে দেখো দুটো, এখানে নাম্বার দুটো রয়েছে। এই যে একদিকটা আমি মার্ক করছি, এই সাদা রং দিয়ে যেটা মার্ক করলাম, এইটাকে বলা হয় সেমিনাল ভেসিকল। সেমিনাল ভেসিকল সংখ্যায় মনে রাখতে হবে কটা, দুটো। সেমিনাল ভেসিকল দুটো রয়েছে। এরপরে আরেকটা এই লাল রঙের যে গ্ল্যান্ড দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় প্রস্টেট গ্ল্যান্ড। এইটা হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড। এইটা কিন্তু নাম্বার হচ্ছে, আমি শুধু প্রস্টেট লিখছি, PROS প্রস্টেট, এটার নাম্বার হচ্ছে একটা। আর এই প্রস্টেটের নিচেই এই রকম কোনো জায়গায় একটা খুব ছোট্ট একটা গ্ল্যান্ড রয়েছে, যেটা এখানে দেখানো সম্ভব না, আমি একটা মার্ক করে দিচ্ছি এই রকম জায়গায়। এটাকে বলা হয় কাউপার গ্ল্যান্ড। এটাকে বলা হয় কাউপার গ্ল্যান্ড বা বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। কাউপার গ্ল্যান্ড সংখ্যায় কটা কাউপার গ্ল্যান্ড? দুই, বা এটাকে বলা হয় বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। প্রত্যেকটা গ্ল্যান্ডের কাজগুলো জানতে হবে, কারণ এখান থেকে MCQ আসতে পারে। কারুর কোনো প্রশ্ন নেই? যদি থাকে করতে পারো। ঠিক আছে, তাহলে তিনখানা গ্ল্যান্ড কখানা দেখলাম? তিনখানা গ্ল্যান্ড দেখলাম। আর ডাক্ট একখানাই দেখবো, এক প্রকারেরই ডাক্ট রয়েছে, সেটা বিভিন্ন সময় বিভিন্ন নাম নিচ্ছে। প্রথমে এখন এইটাকে যখন ভাস ডিফারেন্স বলছি, যখনই এইটা সেমিনাল ভেসিকলের সাথে যুক্ত হওয়ার পর সেমিনাল ভেসিকল অর্থাৎ এই প্রস্টেট যে গ্ল্যান্ডটা রয়েছে এর পিছন দিক থেকে নেমেছে এই হলুদ স্ট্রাকচার, তখন এই সেমিনাল ভেসিকলটা এই হলুদ স্ট্রাকচারটার সাথে মিলিত হচ্ছে, অর্থাৎ যেই লাইন দিয়ে ইউরিন পাস হয় ঠিক সেই লাইন দিয়ে মেলের ক্ষেত্রে স্পার্ম পাস করতে থাকে। ঠিক আছে, তাহলে এখন এটা একটা কমন ডাক্ট হয়ে গেল। এই কমন ডাক্টটাকে এখন বলা হবে ইউরিনোজেনিটাল ডাক্ট বা ইউরেথ্রাও বলা হয়। ইউরিনো ফিমেলদের ক্ষেত্রে ইউরিনারি ডাক্টটা আলাদা, আর যেখান থেকে যে এগ তারা লে করে সেই ডাক্টটা একদম আলাদা। ঠিক আছে, জেনিটাল ডাক্ট, বা শর্টে আমি তোমাদের পড়ানোর জন্য এটাকে ইউরেথ্রাই বলবো, TH আর ইউরেথ্রা। ঠিক আছে, তো এইটা হচ্ছে ইউরেথ্রা, এই হলুদ রঙের যেটা নেমে গেছে, এবং নেমে গিয়ে দেখো এটা এই রকম জায়গা থেকে ছবিটা একটু ছোট করলে বুঝো, এই রকম কোনো জায়গা থেকে এটা বডির বাইরে বেরিয়ে আসে। ঠিক আছে, আচ্ছা, এবার প্রত্যেকটা গ্ল্যান্ডের নাম একটু জেনে নেওয়া যাক। তাহলে ডাক্টের নাম আমি কি জানলাম, এটাকে বলা হচ্ছে, ডাক্টগুলোকে কি বলছে একটু মুখস্থ করে নাও মনে মনে, খাতা কলম তো রাখবেই সবসময়। আমি বলি প্রথম হচ্ছে এটা ভাস ডিফারেন্সটা যেই সেমিনাল ভেসিকলে মিলিত হয়ে গেল তখনই সেটার নাম হয়ে গেল ইউরিনোজেনিটাল ডাক্ট বা ইউরেথ্রা। এই যে এই স্ট্রাকচারটা। ঠিক আছে, এইবার এগুলোর কাজ দেখে নেওয়া যাক। ফার্স্ট যেই স্ট্রাকচারটা আসছে এটা হচ্ছে সেমিনাল ভেসিকল। এটা সেমিনাল ভেসিকলটা হচ্ছে 60 to 70% কন্ট্রিবিউট করে সেমিনাল ফ্লুইড বা সেমিনাল প্লাজমা তৈরিতে, অর্থাৎ যে ফ্লুইডটা অ্যাকুমুলেট করে বডি থেকে বার হবে, যার মধ্যে স্পার্ম থাকবে, সেই ফ্লুইডটার 60 থেকে 70% কন্ট্রিবিউশন থাকে এই যে সাদা রঙের মার্ক করেছি এই গ্ল্যান্ডটা থেকে, যেটার নাম হচ্ছে সেমিনাল ভেসিকল। ঠিক আছে,
এই সেমিনাল ভেসিকল থেকে। সেমিনাল ভেসিকল 60 থেকে 70%। আচ্ছা, এইবার যখন স্পার্মটা বেরোবে, স্পার্মটার নারিশমেন্টের প্রয়োজন হয়, অর্থাৎ স্পার্মটা কিছু খাবার তৈরি করে এবং সে এই সেমিনাল ভেসিকল কিছু খাবার প্রোভাইড করে। কি কি দেখে নেওয়া যাক। ফার্স্ট যে খাবারটা তৈরি করে সেটা হচ্ছে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ হচ্ছে এমন একটা কার্বোহাইড্রেট যেটা ফলে থাকে, কিন্তু ম্যামালদের মধ্যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রেই এমন একটা জায়গা যেখানে ফ্রুক্টোজ তৈরি হয়। এটা খুব ইউনিক একটা ঘটনা। ফ্রুক্টোজ চাইলে গ্লুকোজও তৈরি করতে পারতো, কিন্তু ফ্রুক্টোজ তৈরি করে। ইনোসিটল, ইনোসিটল, ফ্রুক্টোজ, ইনোসিটল এগুলো হচ্ছে সব কার্বোহাইড্রেট, ঠিক আছে, সুগার। আচ্ছা, এটা কিছু প্রোটিন তৈরি করে, যেমন ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন অর্থাৎ যে সেমিনাল ফ্লুইড, যেটা যে তরল পদার্থ যেটা বেরিয়ে যাবে, সেই সেমিনাল ফ্লুইডটাকে কোয়াগুলেট করতে, ঘন করতে সাহায্য করে, ঠিক আছে। এটাকে বলা হয়, যে ফ্লুইডটা যেটা বের হয় সেটাকে বলা হয় সেমিনাল ফ্লুইড। কিছু কিছু বইতে দেখবে সেমিনাল ফ্লুইডের বদলে প্লাজমা লেখা থাকে, একই জিনিস। আর আমরা এটাকে চলতি কথায় বলি সিমেন, বা বাংলায় যেটাকে বলা হয় বীর্য, ঠিক আছে। ঠিক আছে, এই সেমিনাল ফ্লুইড বা সিমেনের মধ্যে 60 to 70% কন্ট্রিবিউশন কার থাকে, এই সেমিনাল ভেসিকেলের। সেকেন্ড গ্ল্যান্ড, তিনটে গ্ল্যান্ড রয়েছে। প্রথম গ্ল্যান্ড বললাম, সবচেয়ে বড় যে গ্ল্যান্ডটা দেখতে পাচ্ছ এবং যেটা সংখ্যায় 1, সেটা হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড। প্রস্টেট গ্ল্যান্ড। আচ্ছা, মেলদের ক্ষেত্রে একটু বয়স হলে দেখবে প্রস্টেট গ্ল্যান্ডটা একটু এনলার্জ হয়, প্রস্টেট ক্যান্সারও হয়। এই প্রস্টেট গ্ল্যান্ডটা একটা নির্দিষ্ট কাজ করে। প্রস্টেট গ্ল্যান্ডটার মেন কাজ হলো, দেখো এইখান থেকে যখন ইউরিন বের হয়, ইউরিন হচ্ছে বা আমাদের প্রস্রাব যেটা রয়েছে সেটা কিছুটা অ্যাসিডিক, অর্থাৎ আম্লিক প্রকৃতির, অর্থাৎ পিএইচটা একটু 7-এর কম। তাহলে এইরকম একটা অ্যাসিডিক জায়গা, একটা অ্যাসিডিক এই নলটার মধ্যে দিয়ে যদি একবার ইউরিন পাস করে যায়, তাহলে এই যে নলটা যেটাকে আমি বলছি ইউরিনোজেনিটাল বা ইউরেথ্রা যেটাকে বলছি, এই যে ইউরেথ্রা বলছি, তাহলে এই নলটা অ্যাসিডিক হয়ে যাবে এবং এর মধ্যে দিয়ে যদি স্পার্ম পাস করে, তাহলে সেই অ্যাসিডিক এনভায়রনমেন্টে স্পার্মগুলো মরে যেতে পারে। এটা প্রিভেন্ট করার জন্য এই স্ট্রাকচার, যেটাকে প্রস্টেট গ্ল্যান্ড বলছি, এই প্রস্টেট গ্ল্যান্ড কিছু অ্যালকালাইন কিছু সিক্রিশন করে, যাতে এখানে নিউট্রালাইজ হয়, অর্থাৎ ক্ষারীয় কিছু পদার্থ সিক্রিট বা ক্ষরণ করে, যেটা এই প্রস্রাব বা ইউরিনের আম্লিকতাকে প্রশমিত করে। তাহলে এর কাজ হচ্ছে অ্যালকালাইন সাবস্টেন্স সিক্রিশন, ঠিক আছে। এর এই একটাই কাজ। এরপরে যেইটাই ছবিতে দেওয়া নেই, এখানে আমি বলেছিলাম যে ছোট একটা দুটো গ্ল্যান্ড থাকে, যেটা সংখ্যা এই যে যেটাকে বলা হয় কাউপার গ্ল্যান্ড বা বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডটা থেকে কিছু সিক্রিশন হয়, যেই সিক্রিশনটা এই যে নলটা, এই ইউরিনোজেনিটাল ট্র্যাক্ট বা যেটাকে ইউরেথ্রা বলছি, সেই ইউরেথ্রার ইন্টারনাল ওয়াল বা ভেতর দেওয়ালটাকে পিচ্ছিল করে, অর্থাৎ লিউব্রিকেশনে সাহায্য করে। এটা হচ্ছে 3 নম্বর গ্ল্যান্ড, এটাকে বলা হয় কাউপার, লিখছি কাউপার গ্ল্যান্ড, জি লিখছি, আচ্ছা লিখেই দিই গ্ল্যান্ড। ও কি করে? লুব্রিকেশনে সাহায্য করে। লুব্রিকেশন, কার লুব্রিকেশন করে? লুব্রিকেশন অফ ইউরেথ্রা, PHRA, ঠিক আছে। তাহলে যতগুলো গ্ল্যান্ড রয়েছে, 3খানা গ্ল্যান্ড, মেজর গ্ল্যান্ড, প্রস্টেট গ্ল্যান্ড, কাউপার গ্ল্যান্ড আর সেমিনাল ভেসিকল, 3খানার আমি কাজ বলে দিলাম। এই যে এই পুরো স্ট্রাকচারটা ফ্রন্ট ভিউ দেখছো, যদি এটাকে একটু সাইড ভিউ দেখা যায় তাহলে কেমন হয় একটু দেখে নাও। এই যে এইখান থেকে বেরিয়েছে, বেরিয়ে হ্যাঁ এইখান থেকে বেরিয়ে দেখো এটা প্যাচ মেরেছে, এখানে প্যাচ মেরে এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারটাই হচ্ছে সেমিনাল ভেসিকল। এইটা ও পাশে আরেকটা রয়েছে, কারণ এটা দুটো থাকে সংখ্যায়। তারপরেই সেটা মিশছে কোথায়? এই মিশছে এইটা, এই লাল রঙের যে স্ট্রাকচার যেটাকে মার্ক করলাম, এটা হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড। প্রস্টেট গ্ল্যান্ডের সিক্রিশন এইখানে আমি বললাম কি, এখানে দুটো
কাউপার গ্ল্যান্ড খুব ছোট গ্ল্যান্ড, দুটো থাকে সংখ্যায়, একে দেখানো সম্ভব না, আমি মার্ক করে দিলাম। এবং এইখান থেকে সেই সিক্রিশনটা তারপর এই নলের মাধ্যমে আস্তে আস্তে এখান থেকে বার হয়ে যায়, অর্থাৎ এখান থেকে সেমিনাল যে ফ্লুইড বা সেমিনাল প্লাজমা বা সিমেন্টটা এখানে বার হয়ে যায়। জিনিসটা তৈরি হয় যেই জিনিসটা এখানে তৈরি হয়, টেস্টিসে তৈরি হয় স্পার্ম, সেই স্পার্মটা ঘুরে গিয়ে এখান থেকে 60-70% কন্ট্রিবিউশন হয়, এখান থেকে 20-30%, এটা মনে হয় লিখিনি, আমি লিখে দিই। প্রস্টেট গ্ল্যান্ডের কন্ট্রিবিউশন হচ্ছে 20-30%, প্রস্টেটের কন্ট্রিবিউশন হচ্ছে 20-30%। ঠিক আছে, এই সমস্ত গ্ল্যান্ডগুলোর সিক্রিশনগুলো মিলে আলটিমেটলি সেমিনাল প্লাজমা তৈরি করে। এই যে লিখেছি সেমিনাল প্লাজমা বা সেমিনাল ফ্লুইড বা সিমেন্ট তৈরি করে। এইবার জেনে নেওয়া যাক কতটা পরিমাণ সেমিনাল ফ্লুইড বা সেমিনাল প্লাজমা ইজাকুলেশন হয় একবার কপুলেশনে। মেলের ক্ষেত্রে একবার কপুলেশনের ক্ষেত্রে, এটা মানুষের ক্ষেত্রেই আমি বলছি, অ্যানিমেল সাইজ যত বড় হবে তার কোয়ান্টিটিটা তত বেশি হবেই স্বাভাবিক। হিউম্যানের ক্ষেত্রে একবার ইজাকুলেশনের ক্ষেত্রে 3 ml সিমেন্ট সিক্রিট হয়, এবং এই 3 ml কখানা স্পার্ম বা শুক্রাণু থাকে সেটা তো শুনলে তুমি আরও অবাক হয়ে যাবে। এখানে প্রায় 30 crore বা বইতে অনেক সময় বিদেশি বইগুলোতে মিলিয়নে থাকে 300 মিলিয়ন স্পার্ম সিক্রিট হয়। ঠিক আছে, কিন্তু সবসময় হয় না, বয়স হয়ে গেলে অবশ্যই কমতে থাকে। এবং এই পুরো জিনিসটা শুরু হয় পিউবার্টি থেকে, অর্থাৎ মেলদের পিউবার্টি যখন আসে, অর্থাৎ হিউম্যানদের ক্ষেত্রে, অবশ্যই মানুষের ক্ষেত্রে পিউবার্টি কখন আসে 11 থেকে ওই 12-13 বছর পর থেকে এই জিনিসটা শুরু হয়। কি শুরু হয়? এটার নাম হচ্ছে স্পারমাটোজেনেসিস। ফিমেলদের ক্ষেত্রে মেনোপজ আসার মোটামুটি 40 বছরের আশেপাশে এগ তৈরি করা বন্ধ হয়ে যায়, কিন্তু মেল কিন্তু একদম শেষ জীবন অবধি সংখ্যা কমে যায়, কিন্তু সে কিন্তু স্পার্ম তৈরি করতে, অর্থাৎ স্পারমাটোজেনেসিস করতে সক্ষম হয়। এইবার বয়স হয়ে গেলে জিনিসটা কমতে থাকে। আবার অনেক সময় সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রেও স্পার্ম কাউন্ট কম থাকে। এই যে ঘটনাগুলো, এই স্পার্মের সংখ্যা কম, এটার কিছু নাম রয়েছে। যদি কিছু কন্ডিশন লিখি, মেডিকেল কন্ডিশন, যদি স্পার্ম কাউন্ট কম থাকে সেটাকে বলা হয় অলিগোস্পার্মিয়া। অর্থাৎ 30 কোটির বদলে যদি মোটামুটি 30 কোটি থেকে 20 কোটি অবধিও ম্যানেজেবল, কিন্তু তার নিচে বা 10 কোটির নিচে যদি হয় তখন সেটাকে বলা হয় অলিগোস্পার্মিয়া, অর্থাৎ লেস স্পার্ম কাউন্ট। কারণ এত পরিমাণ সংখ্যায় বেশি হলেও স্পার্মের কোয়ালিটি এতটাই কম থাকে যে সে একটা মাত্র ওভামকেও ফার্টিলাইজ করতে পারে না। অর্থাৎ এই অলিগোস্পার্মিয়া যাদের হয় তারা স্টেরাইল হয় একরকম, লেস স্পার্ম কাউন্ট। আচ্ছা, এবার অনেক সময় কি হয়, সেমিনাল ফ্লুইড তৈরি হচ্ছে, অর্থাৎ এই যে সেমিনাল প্লাজমা তৈরি হচ্ছে, কিন্তু তার মধ্যে কোনো স্পার্ম নেই, এরকম ঘটনাও ঘটে। সেই রোগটাকে বলা হয় আজুস্পার্মিয়া। অর্থাৎ সিমেন উইদাউট স্পার্ম। আরেকটা ঘটনাও হয় যেখানে সিমেনই সিক্রিট হয় না বা সেমিনাল প্লাজমাও সিক্রিট হয় না, সেইটাকে বলা হয় আসপার্মিয়া। এই প্রত্যেকটা থেকে, কারণ এগুলো অ্যানোমালিস, এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, আসপার্মিয়া মানে নো সিমেন। সিমেন যদি না থাকে তাহলে তো স্পার্ম থাকবেই না, কারণ সিমেন্টটাই হচ্ছে স্পার্মের ধাত্র। ঠিক আছে, সুতরাং সিমেন্ট যদি না থাকে তাহলে স্পার্ম কোথা থেকে থাকবে? এবং এই তিনটে ক্ষেত্রেই ফার্টিলিটি, মেলদের ক্ষেত্রে ফার্টিলিটি ইস্যু দেখা যায়, এবং এটা ডায়াগনোস করা যায় হচ্ছে স্পার্ম কাউন্ট করে। ঠিক আছে, আচ্ছা, এইবার মেজর যে কপুলেটরি অর্গান, যেটা হচ্ছে পেনিস বলা হয়, মেল কপুলেটরি অর্গান পেনিস। এই পেনিসের স্ট্রাকচারটা একটু দেখে নেওয়া যাক। এটা হচ্ছে পেনিসের স্ট্রাকচার। পেনিসটাকে যদি
এরমভাবে কেটে নিয়ে উপর থেকে দেখা যায়, তাহলে এইখানে দেখবে কিছু স্ট্রাকচার রয়েছে, এখানে কিছু টিস্যু রয়েছে। এটা সাদা দিয়ে করে, এই দেখো এখানে একটা এবং এইখানে একটা টিস্যু রয়েছে, ঠিক আছে, এবং তার নিচেও একটা টিস্যু রয়েছে। এইখানে ছবিটা আর একটু ভালো করে দেখানোর জন্য এই একটা ছবিও দেওয়া হয়েছে। এই যে একটা টিস্যু, এই যে এই একটা টিস্যু, এই নিচে আছে আর একটা টিস্যু, ঠিক আছে। এই টিস্যুগুলোর কিছু নাম রয়েছে। এইটার নাম হচ্ছে, উপরের যে জোড়া যে দুটো দাগ দিয়েছি, এই যে এই দুটো, এইগুলোকে বলা হয় কর্পাস ক্যাভার্নোসাম। কর্পাস, আমি এইদিকে লিখছি, কর্পাস ক্যাভার্নোসাম, CAVR ক্যাভার্নোসাম। কাজ কি? এটা হচ্ছে পিনাইল ইরেকশন, অর্থাৎ এর মধ্যে এই টিস্যুগুলোর মধ্যে ব্লাড ফ্লো করে, প্রচুর ব্লাড ফ্লো, উত্তেজনার সময় প্রচুর ব্লাড ফ্লো করে এবং এটা পুরোটাই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রচুর ব্লাড এবং নাইট্রাস অক্সাইড, যেটা হচ্ছে ভ্যাসোডাইলেশন করায়, প্রচুর ব্লাড ফ্লো করার জন্য ইরেকশন হয়, অর্থাৎ এ পিনাইল ইরেকশনে সাহায্য করে। এ হচ্ছে পিনাইল ইরেকশন এ সাহায্য করে, অ্যাসিস্ট করে, অ্যাসিস্ট। আচ্ছা, এরপর তার নিচের যে স্ট্রাকচারটা রয়েছে, এই স্ট্রাকচারটা, এটাকে বলা হয় কর্পাস স্পঞ্জিওসাম। কর্পাস স্পঞ্জিওসাম, স্পঞ্জিওসাম। কর্পাস স্পঞ্জিওসাম নামেই বুঝতে পারছো, স্পঞ্জের মতো নরম, অর্থাৎ এইখানে যখন ইরেকশনটা হয় তখন এই কর্পাস স্পঞ্জিওসামের মধ্যে একটা টিউব বা ডাক থাকে। এই ডাকটাই হচ্ছে এই ডাকটা, এই যে এই হলুদ রঙের যে ডাকটা দেখতে পাচ্ছ, অর্থাৎ যেটাকে ইউরেথ্রা বলছিলাম। এই জায়গায় যদি এইগুলো যদি স্ট্রাকচারটা বড় হয়ে যায়, তখন এই ডাকটা স্কুইজ হয়ে যেতে পারে, অর্থাৎ ছোট হয়ে যেতে পারে লুমেনটা। তাহলে কি হবে? এই ছোট ডাক্টের মধ্যে দিয়ে এমন তো ঘটনাই ঘটতে পারে যে ইরেকশনের সময় সেমিনাল ভেসিকেলটাই বাইরে আসতে পারলো না। সেই ক্ষেত্রে প্রোটেক্ট করার জন্য এইখানে স্পঞ্জের মতন একটা কোটিং রয়েছে, এই জন্য এই স্ট্রাকচারটাকে বলা হয় কর্পাস স্পঞ্জিওসাম। আর এর মধ্যে রয়েছে কে? এর মধ্যে রয়েছে ইউরেথ্রা, ইউরেথ্রা ইনসাইড, এবং ওটা ইউরেথ্রা স্কুইজ হওয়া থেকে আটকায়, ঠিক আছে। এইগুলো হচ্ছে মেজর টিস্যু। আর এই যে একটা পেনিস, পেনিসের উপরের দিকে একটা ফোলা মতন অংশ থাকে, এই স্ট্রাকচারটাকে বলা হয় গ্লান্স। এটাকে বলা হয় গ্লান্স, 3 GLANCE, গ্লান্স। এবং গ্লান্সের বাইরে একটা স্কিন থাকে, যেটাকে প্রচলিত কথায় ফোর স্কিন বলা হয়, কিন্তু এটার সায়েন্টিফিক নেমটা হচ্ছে প্রিপিউস। প্রিপিউস। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ধর্মীয় কারণে কিছু ধর্মীয় গোষ্ঠী এই প্রিপিউস বা এই ফোর স্কিনটাকেই কেটে বাদ দেয়, যেটাকে বলা হয় সার্কামসিশন। এই প্রিপিউস কাটলে সেই টেকনিকটাকে বলা হয় সার্কামসিশন। এইটা পরীক্ষা রিলেটেড নয়, নামটা জেনে রাখো, কারণ এই একটা টার্ম রয়েছে সার্কামসিশন, আরেকটা হচ্ছে ক্যাস্ট্রেশন, আরেকটা টেকনিক হচ্ছে ক্যাস্ট্রেশন, খুব কাছাকাছি নাম, ক্যাস্ট্রেশন। সার্কামসিশন মানে যেমন প্রিপিউসটাকে রিমুভ করা হচ্ছে, ক্যাস্ট্রেশন মানে হচ্ছে টেস্টিসগুলোকেই সার্জিক্যালি রিমুভ করা হয়, ঠিক যেইভাবে পাঠা থেকে খাসি করা হয়, ঠিক আছে। এটাকে বলা হয় ক্যাস্ট্রেশন, অর্থাৎ এটা মানে সার্জিক্যাল রিমুভাল অফ টেস্টিস, ঠিক আছে। এইটা হয়ে গেল ওভারঅল কপুলেটরি, মেজর কপুলেটরি অর্গান, যেটা হচ্ছে মানুষের ক্ষেত্রে এবং অন্যান্য ম্যামালের ক্ষেত্রে যেটাকে আমরা পেনিস বলি, এই পেনিসের স্ট্রাকচার। হ্যাঁ, এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, যে পেনিসের এই প্রিপিউসের ভেতরে একটা গ্ল্যান্ড থাকে, এই গ্ল্যান্ডটাকে বলা হয় টাইসন গ্ল্যান্ড। টাইসন গ্ল্যান্ড, টাইসন গ্ল্যান্ড। এই টাইসন গ্ল্যান্ড থেকে একটা সিক্রিশন হয়, যেটাকে বলা হয় স্মেগমা, SMEGMA, স্মেগমা। এই স্মেগমা হচ্ছে একটা গন্ধ, একটা হচ্ছে এই
মেজর কপুলেটরি অর্গান থেকে একটা গন্ধ বের হয় যেটা মেজরলি ফেরোমন অর্থাৎ অপোজিট সেক্স অ্যাট্রাকশনে সাহায্য করে, এবং এই জিনিসটাকে বলা হয় স্মেগমা, SMEGMA, এবং সেটা সিক্রিট হয় টাইসন গ্ল্যান্ড থেকে বা প্রিপিউচিয়াল গ্ল্যান্ডও বলা হয়। টাইসন গ্ল্যান্ডের আরেকটা নাম হচ্ছে, যেহেতু প্রিপিউসের তলায় থাকে, প্রিপিউচিয়াল গ্ল্যান্ডও বলা হয় বা টাইসন গ্ল্যান্ড বলা হয়, দুটোই চলে। ঠিক আছে, এইবার হচ্ছে কিভাবে এই স্পার্মগুলো তৈরি হয়। আচ্ছা, স্পার্ম তৈরি হওয়ার আগে আমি এই স্ট্রাকচারটা আরেকবার তোমাদের ঘুরে দেখিয়ে দিই, যেইটা আমি হিস্টোলজি দেখিয়েছিলাম টেস্টিসের। এই টেস্টিসের যে হিস্টোলজিটা যদি লক্ষ্য করো, তাহলে এখানে দেখো এই সবুজ রঙের সেলগুলো রয়েছে, এই যেগুলোকে আমি জার্মিনাল এপিথেলিয়াম বলেছিলাম, এগুলোই ফার্স্ট শুরু করে। ঠিক আছে, এইগুলোই হচ্ছে ফার্স্ট স্পার্ম ডিফারেন্সিয়েশনের ফার্স্ট স্টেপ। এই জার্মিনাল এপিথেলিয়ামটা এইটা, ঠিক আছে, এবং এর প্লয়েডি লেভেল অবশ্যই 2n। এখন এটাকে জার্মিনাল এপিথেলিয়াম বলবো না, এটাকে বলবো স্পার্মাটোগনিয়াম। স্পার্মাটোগনিয়াম। এই স্পার্মাটোগনিয়াম নিজে মাইটোসিস করে আরও অনেকগুলো স্পার্মাটোগনিয়াম তৈরি করে। তার মধ্যে কিছু স্পার্মাটোগনিয়াম আছে যারা মাইটোটিক ডিভিশনের মাধ্যমে প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি করে, স্পার্মাটোসাইট তৈরি করছে। ঠিক আছে, প্রাইমারি সাইটেরও প্লয়েডি লেভেল 2n। ঠিক আছে, হুম, 2n। এই প্রাইমারি স্পার্মাটোসাইটে ফার্স্ট ডিভিশন হয়, যেটা হচ্ছে মেয়োসিস 1। ঠিক আছে, মেয়োসিস 1 হওয়ার ফলে দুখানা সেল তৈরি হবে। জানো যে মেয়োসিসের ফার্স্ট যে মেয়োটিক 1টা হচ্ছে রিডাকশন ডিভিশন, অর্থাৎ এখানে প্লয়েডি লেভেল হাফ হয়ে গেল এবং তৈরি হলো সেকেন্ডারি স্পার্মাটোসাইট। এই সেকেন্ডারি স্পার্মাটোসাইটটা এরপর একটা মাইটোটিক ডিভিশনের মতনই হবে। মেয়োসিস 2 হচ্ছে একরকম মাইটোটিক ডিভিশনই, মেয়োসিস 2। এর ফলে কি হবে, মাইটোটিক ডিভিশনে কি সিমিলার হয়, অর্থাৎ এখানে NN হবে, এইটাকে বলা হয় স্পার্মাটোগনিয়াম। জুন বা জোয়া, সিঙ্গুলারে জুন, প্লুরালে জোয়া হচ্ছে, এটাকে বলা হচ্ছে স্পার্মাটোজোয়া। ঠিক আছে, এই স্পার্মাটোজোয়া স্ট্রাকচারটা দেখো স্পার্মের মতন একদমই নয়, এখানে কিন্তু কোনো স্পার্মের মতন ফ্ল্যাজেলা বা লেজ নেই। তাহলে এই স্পার্মাটোজোন থেকে যে স্পার্ম তৈরি হবে, এই যে স্পার্ম তৈরি হবে, এই স্টেপটা হতে একটু সময় নেয়, এবং এই স্টেপটা কিছুই না, কিছু মডিফিকেশন হয়। এখানে কোনো সেল ডিভিশন হয় না, এখানে জাস্ট মডিফিকেশন হয়, এবং এখানে দেখছো এগুলো সব হচ্ছে স্পার্ম। এই যে এগুলো সব প্লয়েডি লেভেল n। ঠিক আছে, এই যে স্পার্মাটোজোন থেকে যে স্পার্ম তৈরি হচ্ছে, এই স্টেপটার একটা নাম রয়েছে, এইটাকে বলা হয় স্পার্মিওজেনেসিস। এখান থেকে কোশ্চেন আসতেই পারে, খুব ইম্পর্টেন্ট জায়গা এটা। স্পার্মিওজেনেসিস অর্থাৎ স্পার্মাটোজোয়া থেকে লেজ তৈরি হয়ে যে স্পার্ম তৈরি হচ্ছে, অর্থাৎ মোটাইল স্পার্ম তৈরি হচ্ছে, সেই স্টেপটাকে বলা হয় স্পার্মিওজেনেসিস। আর তাহলে এই শুরু থেকে স্পার্মাটোজোয়া অবধি যে পথটা এলো, এইটারও একটা নাম থাকবে, এটাকে বলা হয় স্পার্মাটোসাইটোজেনেসিস। স্পার্মাটোসাইটোজেনেসিস। আর এই স্পার্মাটোসাইটোজেনেসিস এবং স্পার্মিওজেনেসিস, এই দুটোকে একত্রেই বলা হয় স্পার্মাটোজেনেসিস। এইটা এবং এই দুটোকে একসাথে বলা হয় স্পার্মাটোজেনেসিস। এই যে স্পার্মাটোজেনেসিস, তাহলে স্পার্মাটোজেনেসিসের দুটো পার্ট, একটা হচ্ছে স্পার্মাটোগনিয়া থেকে স্পার্মাটোজোয়া তৈরি হবে, যেটাকে বলা হচ্ছে স্পার্মাটোসাইটোজেনেসিস, আর স্পার্মাটোজোয়া থেকে স্পার্ম তৈরিকে বলা হয় স্পার্মিওজেনেসিস। আর এই দুটো স্পার্মাটোসাইটোজেনেসিস এবং
স্পার্মিওজেনেসিস, এই দুটোকে একসাথে বলা হবে কি স্পার্মাটোজেনেসিস। ঠিক আছে, একটা টিপিক্যাল, এই দেখো এইখানে আমি এইটা আরও একটু ডিটেলে বোঝানোর জন্য এই ছবিটা এনেছি। এইখানে দেখো এইগুলো হচ্ছে সার্টোলি সেল, এইগুলো হচ্ছে সাদা রঙের যেগুলো হচ্ছে সার্টোলি সেল, যেগুলো নিউট্রিশনের জন্য। দেখো এইখানে এই যে স্পার্ম হেডগুলো কি সুন্দর মাথা গুজে রয়েছে। যখনই ম্যাচুরেশন হলো, এখানে এই ছবিটা কাটা পড়েছে, যখনই ম্যাচুরেশন হলো তখনই এই রকম, যখনই ম্যাচুরেশন হলো দেখো কি সুন্দর এটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এইবার স্পার্মটা ফার্টিলাইজেশনের জন্য উপযুক্ত হলো। এই স্টেপটারও একটা নাম রয়েছে, এইটাকে বলা হয় স্পার্মিয়েশন। এই যে এইখান থেকে যে আলাদা হয়ে যাচ্ছে এই ঘটনাটাকে বলা হয় স্পার্মিয়েশন। স্পার্মিয়েশন মানে যখন সার্টোলি সেলের থেকে স্পার্মের হেডটা ডিট্যাচ হয়ে যাচ্ছে, এই আলাদা হয়ে যাচ্ছে। আর এখানে অনেকগুলো টার্ম খুব কাছাকাছি। স্পার্মিওজেনেসিস মানে স্পার্মাটোজোয়া থেকে স্পার্ম তৈরি, আর স্পার্মিয়েশন মানে সিম্পলি সার্টোলি সেল থেকে যখন স্পার্মটা খুলে যাবে তখন সেটাকে বলা হবে স্পার্মিয়েশন। ঠিক আছে, টিপিক্যাল একটা স্পার্মের স্ট্রাকচার। এরপর একটা লাস্ট স্লাইড রয়েছে, তারপর শেষ। আচ্ছা, টিপিক্যাল একটা স্পার্মের স্ট্রাকচার দেখে নেওয়া যাক। একটা স্পার্মের মাথায় এইখানে আমি সাদা রং দিয়ে বুঝিয়ে দিই। এইখানে দেখো এরকম একটা জায়গা থাকে, যেটাকে কি বলা হয়, যেটাকে ছোটবেলা থেকেই পড়ে এসেছি, যেটাকে বলা হয় অ্যাক্রোজোম। অ্যাক্রোজোম যেটা হচ্ছে মডিফাইড গলজি, যেটা পেনিট্রেশনে সাহায্য করে। ঠিক আছে, ইয়েলো রঙের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই ইয়েলো রঙের স্ট্রাকচারটা হচ্ছে এর জেনেটিক মেটেরিয়াল অর্থাৎ ক্রোমোজোম, এবং এর প্লয়েডি লেভেল এন। এর নিচে এই হলুদ রঙের একটা স্ট্রাকচার দিয়েছে, এখানে আসলে দুটো স্ট্রাকচার থাকে, আমি দুটো করে দিলাম। দুটো স্ট্রাকচার হচ্ছে দুটো সেন্ট্রিওল। আমি একটু জুম করে দেখিয়ে দিই, এই দেখো দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে দুটো যে হলুদ রঙের যে স্ট্রাকচার রয়েছে, কালো করে দিচ্ছি বোঝার সুবিধা হবে, এই আর এই যে কালো যে দুটো স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এই দুটো হচ্ছে সেন্ট্রিওল। ঠিক আছে, উপরেরটা হচ্ছে প্রক্সিমাল সেন্ট্রিওল, উপরেরটা হচ্ছে প্রক্সিমাল সেন্ট্রিওল, আর নিচেরটা হচ্ছে ডিস্টাল সেন্ট্রিওল। প্রক্সিমাল সেন্ট্রিওল কি কাজ করে? প্রক্সিমাল সেন্ট্রিওল প্রক্সিমাল সেন্ট্রিওল কি করে? প্রক্সিমাল সেন্ট্রিওলটা হচ্ছে যখন স্পার্মের এই পোর্শনটা, ক্রোমোজোমটা ফার্স্ট এগের মধ্যে ঢোকে, ফার্স্ট বেম তৈরি করে, বেম স্পিন্ডেল তৈরি করে, বেম স্পিন্ডেল ফর্ম করে। আর ডিস্টাল সেন্ট্রিওলটা কি করে? ডিস্টাল সেন্ট্রিওলটা আমাদের এই যে স্পার্মের যে টেইল রিজিয়নটা রয়েছে, যে লেজটা রয়েছে, এই লেজটাকে তৈরি করে। অর্থাৎ এইটা কি করে? স্পার্ম টেইলটা তৈরি করে। আর এই টেইলটা মোটাইল হওয়ার জন্য, অর্থাৎ একটা সার্কুলার একটা মুভমেন্ট হয়, তার জন্য এইখানে দেখছো এইখানে অনেকগুলো স্পাইরাল মাইটোকন্ড্রিয়া থাকে। এইটা হচ্ছে মিডল পোর্শন, নেক মিডল পোর্শন, এটা হচ্ছে স্পাইরাল মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, তাহলে স্পার্মের এই অংশটা হচ্ছে স্পার্মের হেড, এই সরু অংশটাকে বলা হয় স্পার্মের, এই সরু অংশটাকে বলা হচ্ছে, এই সরু অংশটা হচ্ছে স্পার্মের নেক, এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে, এই যে সবুজ রঙের যে এইটাকে বলা হচ্ছে স্পার্মের মিডল, আর লাস্ট যেটা পিঙ্ক দিয়ে করছি এইটা হচ্ছে স্পার্মের টেল। ঠিক আছে, তাহলে এই স্পার্মের মেজরলি তিনটে অংশ, হেড, মিডল পোর্শন, টেল। আর হেড আর মিডল পোর্শনের মাঝে যে পিঙ্ক একটা পার্পল কালার দিয়েছে ওটাকে বলা হয় স্পার্মের নেক, যেখানে সেন্ট্রিওলগুলো অবস্থান করে। ঠিক আছে, লাস্ট স্লাইড।
কিভাবে স্পারমাটোজেনেসিস নিয়ন্ত্রিত হয়, যে হরমোনাল যে রেগুলেশনটা কিভাবে হয়, এটা আমি হরমোন চ্যাপ্টার পড়াতে গিয়েও পড়েছি। এখানে একবার রিপিট করে দিই। আমাদের যে সুপার কমান্ডার রয়েছে হাইপোথ্যালামাস, সে পিটুইটারিকে জিএনআরএইচ সিক্রিট করে, পিটুইটারিকে বলে পিটুইটারি এফএসএইচ এবং এলএইচ তুমি সিক্রিট করো। তাহলে হাইপোথ্যালামাসের কথা শুনে পিটুইটারি কি করে, এফএসএইচ এবং এলএইচ সিক্রিট করে, এবং পিটুইটারিকে এই সিগন্যালটা দেয় হচ্ছে জিএনআরএইচ, গোনাডোট্রপিক রিলিজিং হরমোন। হাইপোথ্যালামাস থেকে রিলিজিং হরমোন সিক্রিট হয়, তোমরা জানো। এই এফএসএইচ গিয়ে কাজ করে হচ্ছে সার্টোলিক সেলের ওপর, আর এলএইচটা কাজ করে হচ্ছে লাইডিক সেলের ওপর। তাহলে এলএইচ যখন লাইডিক সেলের ওপর কাজ করবে তখন কি হবে, টেস্টোস্টেরন সিক্রিট হবে। এই যে টেস্টিস থেকে টেস্টোস্টেরন সিক্রিট হবে, কিন্তু যদি টেস্টোস্টেরন বেশি সিক্রিট হয়ে যায়, এটাকে তো থামাতে হবে, অনন্তকাল ধরে তো চলতে পারে না। তখন কি হয়, হয় ইনহিবিন, আগেও আমি বলেছি ইনহিবিন, যেটা সার্টোলি সেল থেকে সিক্রিট হয়, এখান থেকে সিক্রিট হয় ইনহিবিন, অথবা টেস্টোস্টেরন যেটা লাইডিক সেল থেকে সিক্রিট হয়। টেস্টোস্টেরনটা কিন্তু আবার দু জায়গায় কাজ করে, ডিরেক্ট হাইপোথ্যালামাসেও কাজ করে, আবার পিটুইটারিতেও কাজ করে, কিন্তু ইনহিবিন শুধু পিটুইটারিতে কাজ করে একটা নেগেটিভ ফিডব্যাক লুপ দেয়, এবং ধীরে ধীরে হাইপোথ্যালামাস একটা ইনহিবিটরি হরমোন সিক্রিট করে, এবং পিটুইটারিকে বলে যে কম এফএসএইচ এলএইচ সিক্রিট করো, এবং আলটিমেটলি টেস্টিস থেকে কম পরিমাণে টেস্টোস্টেরন তৈরি হয়, এবং কম স্পারমাটোজেনেসিস যে প্রসেসটা আরও ডিলে হয়ে যায়। আই হোপ তোমাদের ভালো লেগেছে এই ক্লাস। যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমি সবসময় রয়েছি, তুমি আমাকে তোমাদের গ্রুপে পেয়ে যাবে এবং সেখানে কোশ্চেন করবে। আমি যতটা সম্ভব তোমাদের কোয়ারিজ সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ।